সালাম দিয়েছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। কেমন আছো কমেন্ট করো। সবাই কেমন আছো, আমার কথা শুনতে পারছো কিনা বা ভিডিওটা ক্লিয়ার দেখতে পারছো কিনা কমেন্ট করে জানিয়ে দাও। কমেন্ট পাচ্ছি না, কেন জানি না। তোমরা কি আমাকে শুনতে পারছো কিনা? ফোন আসতেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, জি অল ক্লিয়ার জি। আচ্ছা ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ কি? উল্টা কমেন্ট আসতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। লক্ষ্য করো জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আর কি, নট ওয়েল, ঠান্ডা। আচ্ছা, সব ঠিক আছে। ভাইয়া আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঢুকেই দেখলাম যে একজন বলতেছে জিকে তো বাদ দিয়ে দিল। জিকে কে বাদ দিছে? তুমি তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঠিকই আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ঠিকই আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঠিকই আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিকই আছে। আর যেগুলো দিয়েছে ওগুলো তো বিজ্ঞান ও প্রযুক্তি। শুধু জগন্নাথ আছে, কুমিল্লা আছে, আর হচ্ছে তোমার জেনারেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে জগন্নাথ আছে, কুমিল্লা আছে। কবি নজরুলে তুমি পরীক্ষা দিতা না, রংপুরে তুমি পরীক্ষা দিতা না, পাবনাতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি তুমি পরীক্ষা দিতা না। যেগুলো জিকেটা বলেছে যে নিবে না, সেগুলো হচ্ছে বেশিরভাগ বিজ্ঞান ও প্রযুক্তি। শুধু 4টা বিশ্ববিদ্যালয় আছে জেনারেল, জগন্নাথ, বেগম রোকেয়া, কবি নজরুল, কুমিল্লা। তুমি এমন হতে পারে এগুলো পরীক্ষায় দিতে না তুমি, কিন্তু তোমার যে স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই স্বপ্ন তো ঠিকই আছে। ওখানে তো সব এই যে মানে তোমরা যে এক্সট্রা চিন্তা করতেছো, যে সবাই চিন্তা করতেছে, আমি একটু চিন্তা করি। অ্যাকচুয়ালি একটু ভেবে চিন্তা করো। তুমি চিন্তা করলে যারা চিন্তা করতেছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিচ্যুতি হয়ে যাবে। যারা ওই 19টার চিন্তা করতেছো, কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি, তুমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওইগুলোতে পড়বা না বলেই তো তুমি হচ্ছে ডি ইউনিটে এসেছো। তো ডি ইউনিটে এসেছো, ঢাকা বিশ্ববিদ্যালয় তো তোমাকে ঠিকই ডি ইউনিট রেখেছে, সবকিছু রেখেছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে তুমি যদি এখন লক্ষ্য করো, তুমি যদি এখন হচ্ছে এই চিন্তা করতে যাও যে কি হয়ে গেল, অ্যাকচুয়ালি সবাই চিন্তা করতেছে, আমিও চিন্তা করতেছি, কিন্তু আমি যে কি চিন্তা করতেছি আমি নিজেই বুঝি না। মানে তোমাদের কথা বলতেছি। জিকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের উদ্দেশ্য, আর আমরা পড়াই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। আমরা পড়াই মূলত কিসের জন্য বলো তো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াই। আমরা পড়াই মূলত দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর। তো তোমার যে স্বপ্নগুলো তো সবগুলোই তো আগের মতোই আছে। তাহলে শুধু শুধু সবাই চিন্তা করতেছে, তুমিও কোনো চিন্তা করতেছো। যারা না বুঝে চিন্তা করতেছে তারা কিন্তু ধরা খাবে। 2টা কারণে ধরা খাবে। প্রথম কথা ধরা খাবে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ওই 19টা নিয়ে চিন্তা করতে যায়, 19টা তো নর্মাল সেকেন্ড ক্লাস ইউনিভার্সিটি সবগুলো, ওই 19টা নিয়ে যদি চিন্তা করতে যায়, তাহলে যেটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ওদেরকে মুখ ফিরিয়ে নেবে। তা ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্ন তোমাকে দেখতে হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, তুমি মনে করো এই কথা শুনে তুমি ডিটেল চেঞ্জ করে ফেলছো, কিন্তু পরে এই সিদ্ধান্ত আবার চেঞ্জ করছে। এখনো তো এটা ফাইনাল সিদ্ধান্ত না, এখন পর্যন্ত কিন্তু এটা ফাইনাল সিদ্ধান্ত না। পরে মনে করো এটা সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে। যেমন তোমাদের এসএসসি পরীক্ষার আগে পরীক্ষা নেবে, পরীক্ষার প্রশ্ন পৌঁছায় গেছে, পরীক্ষা 50% মার্কস কমায় দিছে, প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন পৌঁছায় গেছে, পরীক্ষার প্রিপারেশন নাও। ওমা, এটা বলতে বলতে আজকে পরীক্ষার শিডিউল দিতে গিয়ে কি করে ফেললো, পরীক্ষার রেজাল্টই দিয়ে ফেললো। তো সেই জন্য ভাইয়েরা, খবরদার এইসব বিষয় নিয়ে দুশ্চিন্তা করা যাবে না। 2টা কারণে বলেছি, কারণ তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে পড়ালেখা করবা। তোমার স্বপ্ন রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বাকি সবগুলো বিশ্ববিদ্যালয় ঠিক আছে। বিশ্ববিদ্যালয় কিন্তু 46টা বাংলাদেশে। আর যে 19টি এই কাজ করেছে, সেই 19টি কিন্তু এখনো কনফার্ম না, এখনো কিন্তু সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। দ্বিতীয়ত ওই 19টাতে এমন হতে পারে তুমি দেখা যাচ্ছে যে পরীক্ষায় দিতা না হয়তোবা। কাজে শুধু শুধু সবাই চিন্তা করতেছে, তুমিও চিন্তা করতেছো, এটা কিন্তু ঠিক না। এখানে অনেকেই অনেকেই এখানে ফায়দা লুটার চেষ্টা করছে। ফায়দা বলতে কি, দেখা যাচ্ছে যারা বাংলা টিচার আছে বা অনেকে অন্য টিচার আছে, তারা ফায়দা নিচ্ছে। কিভাবে নিচ্ছে? তোমাদেরকে বিভ্রান্তি করে তাদের স্বার্থ হাসিলের জন্য তোমাদেরকে বিভিন্ন ভাবে ঘোরানোর চেষ্টা করতেছে, যাতে এখান থেকে তোমরা ঘুরে যাও। কিন্তু তোমার যে স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে যদি তুমি এখানে এইসব আবল তাবল চিন্তা করতে যাও। তোমাকে চিন্তা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। যদি ওখানে না হয়, রাজশাহী আছে তোমার জন্য, জাহাঙ্গীরনগর আছে তোমার জন্য, চট্টগ্রাম আছে তোমার জন্য। আর একটা বিষয় দেখো, সব বিশ্ববিদ্যালয় মিলে যে সিট আছে ডি ইউনিটে, এক ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একাই সেই সিট আছে, মাথায় রাখবা। সব বিশ্ববিদ্যালয় মিলে যে সিট আছে, এক ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই সেম সেম সিট ডি ইউনিটে। তারপর রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম। তুমি অন্যান্য ইউনিভার্সিটি ডি ইউনিটে দিতে যাবা 20টা সিট, 30টা সিট, ওই যে 19টার কথা বলতেছি।
আমি 19টার কথা বলতেছি। 19টার মধ্যে তো জগন্নাথ আগে থেকে ডি ছিল না। 19টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে আগে থেকে ডি ইউনিট ছিল না। ওতে এবারও নাই, তো সমস্যা কি? আগেই তো ছিল না। তুমি তো এবারও এমনিও দিতে পারতা না। জগন্নাথ আগে থেকে ডি নাই, গত বছর থেকে ডি নাই, তাতে একটা বাদই গেল। আর বাকি যতগুলো ইউনিভার্সিটি 18টা আছে, সাস্টে 40টা, ওই তোমার নোয়াখালীতে 50-60টা 70টা ডি ইউনিটের কথা বলতেছি সাপোজ, তারপরে কবি নজরুলে 40টা 45টা। তো তুমি ওইগুলো 40টা 45টার জন্য এত চিন্তা করতে যাচ্ছ কেন? তোমার তো ডি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1200 সিট আছে, 1200। তুমি এটা নিয়ে চিন্তা করো, 1200 সিট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিউজ পরিমাণ সিট, 600-700-800 সিট, ওটা নিয়ে চিন্তা করো। জাহাঙ্গীরনগরে 400-500 সিট, এটা নিয়ে চিন্তা করো। চট্টগ্রামে 700-800 সিট, এটা নিয়ে চিন্তা করো। কিন্তু তা না, তুমি সবাই চিন্তা করতেছে, তুমিও চিন্তা, হাই হাই কি হয়ে গেল। আসলে ওটা তো তোমার জন্যই না, ওই ইউনিট ওই 19টা তো তোমার জন্যই না। এমন হতে পারতো ওই 19টা তুমি পরীক্ষায় দিতা না। ওই 19টাতে আঞ্চলিক, যারা কুমিল্লা তারা কুমিল্লায় পরীক্ষা দেয়, যারা নোয়াখালী তারা নোয়াখালী পরীক্ষা দেয়, কিন্তু সিট কিন্তু অল্প ডি ইউনিটে। তোমার ডি ইউনিটে এসেছো একটাই উদ্দেশ্য নিয়ে এসে, ঢাকা বিশ্ববিদ্যালয়। কেউ ডি ইউনিটে আসলে একটা উদ্দেশ্য নিয়ে আসে, সেটা কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়, মাথায় রাখবা। সো শুধু শুধু কান নিয়ে গেছে, ওই চিন্তা করতেছি, অমুক বোঝাচ্ছে তমুক বোঝাচ্ছে, খবরদার স্টেপ থাকো। সবাই চিন্তা করুক, সবাই চিন্তা করে মরুক, তোমরা বেঁচে থাকো। বেঁচে থাকো বলতে তোমরা ডি এর জন্য বেঁচে থাকো, লাভ হবে। সবাই একটা হজবরলা অবস্থার মধ্যে আছে, আর সরকারের আমলারা হজবরল অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে, কখন কোন সিদ্ধান্ত নিচ্ছে বলা যায় না। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তোমার বিশ্ববিদ্যালয়, তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, এই কেন্দ্রিক তুমি স্থির থাকো, তোমার চান্স হবে। আর অস্থির ভাবে আজকে ডি চেঞ্জ করলাম, আজকে এটা বললাম না, কাল ওটা বললাম, এভাবে হবে না ভাই। ওই 19টা তোমার জন্য না। আর ওই 19টা সিট অনেক অল্প অল্প, 20টা 30টা 40টা এরকম সিট, কিন্তু খবরদার ওই অনুষ্ঠানে চিন্তা করার দরকার নেই। আর জগন্নাথ আছে, জগন্নাথে তুমি এমনি পরীক্ষা দিতে পারতা না, কারণ জগন্নাথে ডি নেই, গতবার থেকেই নেই। তো চিন্তা কিসের? কথা কি বুঝাইতে পারছি আমি? কথা কি বুঝাইতে পারছি কি? আমি কি ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, আমি অবশ্যই তোমাদের ক্লিয়ার। কে কি বলে না বলে, আমি তো, আমার মাথা নষ্ট হয়ে গেছে যে পোলাপান কত বোকার বোকা। কারণ এখানে কিছু শয়তানও আছে, কিছু শয়তান আছে। বা দেখা যাচ্ছে যে আমাদের কোচিং কেন্দ্রিক তারা কি করতেছে, তারা হচ্ছে বাংলা পড়ানোর জন্য বলতেছে বাংলা, বাংলায় সর্বোচ্চ মার্কস। আরে ভাই, বাংলা সর্বোচ্চ মার্কস ইয়া কি এমক আসছে তমক আসছে, ওরে ভাই ওই 19টা ডি ইউনিটের জন্য তো না। নোয়াখালীতে সর্বোচ্চ 30-40টা সিট আছে ডি ইউনিটে, বরিশালে ডি ইউনিট নাই, বরিশালে ডি ইউনিট নাই, জগন্নাথে আগে থেকে ডি ইউনিট নাই। তাহলে এই বড় দুইটা বিশ্ববিদ্যালয় আগে থেকেই বাদ, তুমি ডি ইউনিট আগে থেকেই তো পরীক্ষা দিতে পারতা না তুমি। আর বাকি থাকে কয়টা? 17টা। ওই 17টার মধ্যে আর দুইটা আছে জেনারেল, বেগম রোকেয়া, তুমি তো বেগম রোকেয়াতে পরীক্ষায় দিতা না। রংপুরে গেল একটা, আছে নোয়াখালী বিজ্ঞান, আর বাকি সবগুলো কুমিল্লা বাদ দিয়ে বাকি সবগুলো বিজ্ঞান প্রযুক্তি। তাহলে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে তুমি চিন্তা করতেছো, বিজ্ঞান প্রযুক্তি তো ডি ইউনিটের সিট মাত্র দেখা 10টা 15টা 16টা করে, সব 19টা। যদি 19টার মধ্যে জগন্নাথে কিন্তু ডি নাই, আগে থেকেই নাই, বরিশালে কিন্তু ডি নেই, আগে থেকেই নাই। আর বাকি যেগুলো ডি এর আছে, একটা হিসাব বুঝে দিচ্ছি, বাকি যেগুলো ইউনিভার্সিটি আছে সব মিলায়ে 300 সিটও হবে না কিন্তু ডি ইউনিটে, 300-400 সিটও কিন্তু হবে না। ও ভাই, তুমি 300-400 সিট নিয়ে কেন চিন্তা করতে যাচ্ছ? তুমি তো ওখানে পরীক্ষায় দিতা না, তুমি তো পরীক্ষা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই জন্য তো তুমি ডি ইউনিটে আসছো ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্দেশ্য করে। তুমি পরীক্ষা দিবে রাজশাহীতে, তুমি পরীক্ষা দিবে জাহাঙ্গীরনগরে, তুমি পরীক্ষা দিবে চট্টগ্রামে, তাহলে ওই অনুষ্ঠানে তুমি কেন চিন্তা করতেছো? ভেরি ব্যাড, আমার বিষয়টা খুবই খারাপ লেগেছে যে না বুঝে তোমরা কেন চিন্তা করতেছো। খবরদার, ডিপ্রেশনে বললে, ভুল বুঝলে প্রয়োজন আমাকে ফোন দিবা, আমি আজকে নাম্বার দিয়ে যাচ্ছি। তোমাদের কোনো ডিপ্রেশন, কোনো প্রশ্ন, অবশ্যই তোমাদের সাথে আছি, বড় ভাই হিসেবে আছি, একজন সহযোগী আছি, থাকবো লাস্ট পর্যন্ত আছি ভাইয়া তোমাদের সাথে। কোনো প্রকার এদিক ওদিক যেন কেউ নড়াইতে না পারে। সবাই চিন্তা করুক, বলছে সবাই মরে যাক, তোমরা বেঁচে থাকো। সবাই চিন্তা করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওদের প্রভাব পড়বে। অনেকেই হুট করে ইউনিট চেঞ্জও করে ফেলেছে। ও ইউনিট চেঞ্জ করা মানে কি? ওই 19টার চিন্তা করছে, ও ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করে নাই। কিন্তু তোমাদের স্বপ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো, একটু কল্পনা করে দেখো, যখন ভর্তি হয়েছো তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কিন্তু ভর্তি হয়েছো। আবার সিট কিন্তু সব ঢাকা বিশ্ববিদ্যালয়, 1200 সিট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে। আর ওই সবগুলোর যোগ করলেও কিন্তু 300-400 সিট হবে না। জগন্নাথে কিন্তু আগে থেকেই নাই ডি ইউনিট, বরিশালে কিন্তু ডি ইউনিট আগে থেকেই নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, পাবনার ভাষাটা ভালো লাগছে ভাই। এই পাবনার ভাষা কোনটা কইছি আমি, কও কোনটা কইছি পাবনার ভাষা? আচ্ছা ঠিক আছে, ওকে। ইফাত জাহান মিতু, ঠিক আছে।
আচ্ছা বুয়েটে আছে, বুয়েটে ইউনিট থাকবে কেন? ওই বলদ বলদা, কে এটা সুমাইয়া না কে বলছে এটা? এবার শান্ত, ওরে বলদ, বুয়েটে ইউনিট থাকবে কেন? তোর ইডেন কলেজে ভর্তি হইতে হবে, তোর জন্য ইডেন কলেজ আছে শান্ত, তোরে ইডেন কলেজে ভর্তি করামু, ঠিক আছে? না হলে তোর লালমাটিয়া মহিলা কলেজে ভর্তি করামু শান্ত। ঠিক আছে, লক্ষ্য করো ভাইয়েরা, ঠিক আছে ওকে। তোমরা অবশ্যই অবশ্যই আমার মানে কোনো কনফি আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমাদের গ্রুপের নামটা আমি চেঞ্জ করেছি, ঠিক আছে? লক্ষ্য করো। আচ্ছা দেখো, আমরা গ্রুপের নাম চেঞ্জ করেছি, গ্রুপের নাম দিয়েছি, আমার গ্রুপ যে গ্রুপের কথা বলেছি, তোমরা সবাই গ্রুপে অ্যাড থাকবা। আমি গ্রুপে লাইভে আসব তোমাদের আশ্বস্ত করার জন্য, তোমাদের পাশে সব একটা শক্তি হিসেবে থাকার জন্য আমি মাঝে মাঝে গ্রুপে লাইভে আসব। সাম্প্রতিক তোমাদের সাধারণ জ্ঞান যে কোনো বিষয়ে তোমাদের বোঝানোর জন্য আমি লাইভে আসবো, গ্রুপে গ্রুপে আমি লাইভে আসবো, ঠিক আছে? লক্ষ্য করো, তোমরা গ্রুপটার নাম আমি চেঞ্জ করেছি, আগে ছিল ট্রাম্প, চেঞ্জ করেছি, লেখো শাহিন। গ্রুপের নাম অনেকে নাকি খুঁজে পায় না, এই জন্য গ্রুপের নামটা চেঞ্জ করে দিছি, শাহিন জিকে, গ্রুপের নাম চেঞ্জ করেছি, জিকে এক্সাম, এক্সাম 2020 2021। তোমরা এই গ্রুপে অ্যাড হবা, এই গ্রুপে সবাই লিখে নাও, সবাই লিখে নাও শাহিন জিকে। অর্থাৎ গ্রুপের নাম কিন্তু চেঞ্জ করেছে, ট্রাম্প আর দেই নাই, কারণ ট্রাম্প নির্বাচনে হেরে গেছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু দিয়ে দিয়েছি শাহিন জিকে এক্সাম 2020-21, ট্রাম্প কিন্তু দেই নাই। আচ্ছা ট্রাম্প কার্ড আছে, হ্যাঁ বইয়ের নামও একটা মডেল টেস্ট আছে ট্রাম্প, কিন্তু তোমরা এক্সাম গ্রুপটা আছে হচ্ছে, হ্যাঁ নিউ গ্রুপ না, ওই ট্রাম্প গ্রুপের নামই পরিবর্তন করে, যেহেতু অনেকে খুঁজে পায় না, কারণ সবাই জানে ভাইয়ের নাম শাহিন, কিন্তু অনেকে ট্রাম্প দিয়ে সার্চ দিলে খুঁজে পায় না, সেই জন্য গ্রুপের নাম চেঞ্জ করে দিয়েছি শাহিন জিকে এক্সাম 2020-21। সবাই এই গ্রুপে অ্যাড হবা। আমি মাঝে মাঝে এখানে তোমাদের জন্য লাইভে আসবো, তোমাদের বোঝাবো, তোমাদের সাম্প্রতিক ক্লাস দিব, এখানে আমি লাইভে আসবো। তো তোমরা যে কাজ করবা, গ্রুপটা তোমাদের, হ্যাঁ হ্যাঁ গ্রুপটা তোমাদের। তোমরা আজকে ক্লাস শেষে, আজকে ক্লাস শেষে তোমাদের গ্রুপ, তোমরা আজকে এখানে 5K মেম্বার বানাই দিবা, তোমাদের গ্রুপের জন্য 5K, 5,000 মেম্বার আজকে তোমাদের দায়িত্ব বানানোর। তোমরা বানাবো, আমি লাইভে আসবো, কিন্তু আমি 3-4 দিনের মধ্যে লাইভে আসবো। এই ক্লাসের 1 ঘন্টার মধ্যে তোমরা অবশ্যই 5,000, অবশ্যই কি করবা, 5,000 তোমাদের দায়িত্ব, তোমাদের গ্রুপ। আমি কিন্তু এগুলো আগে থেকে পছন্দ করতাম না, শুধু তোমাদের জন্য গ্রুপটা কিন্তু খোলা হয়েছে, যাদেরকে আমি পড়াই তাদের জন্য গ্রুপটা খোলা হয়েছে, কারণ আমি অন্য কোনো জায়গায় ক্লাস নিই না, কিন্তু ফার্মগেট নেই, মেন শাখায় নেই, আর তোমাদের নেই, ঠিক আছে? তোমরা এখানে অবশ্যই মিনিমাম 5,000 ফ্রেন্ড এই ক্লাস নেওয়ার 1 ঘন্টার মধ্যে বানাই দিবা, ক্লাস নেওয়ার পরে সবাইকে ইনভাইট করবা, কারণ তাতে আমি আমি একটু ইন্সপিরেশন হব, আমি উৎফুল্ল হব, তোমাদের বেশি বেশি ওখানে আমি ক্লাস নিতে পারবো, কম্পিটিশন ভাবে এক্সাম দিতে পারবো, ঠিক আছে ভাইরা? ওকে ঠিক আছে, লক্ষ্য করো, হ্যাঁ হ্যাঁ শাহিন জিকে এক্সাম 2020-21, হ্যাঁ 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 স্পেশাল, হ্যাঁ স্পেশাল আছে এখানে, এখানে জিকে স্পেশাল এক্সাম, SPECI স্পেশাল এক্সাম আছে এখানে, যে শাহিন জিকে স্পেশাল এক্সাম 2020-21। আর নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের, তোমাদের যে কোনো সমস্যা হলে বলবা, 01685783408, 01685 নাম্বারটা দিচ্ছি আমি, 01685783408, ঠিক আছে? ওকে, নাম্বারটা দিয়ে দিলাম তোমাদের, তোমরা অবশ্যই অবশ্যই লিখে নিয়েছো। আমি কি মুছে দিব এটা? মুছে দিলাম, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা পড়াই চলে যাই। আমি তোমাদের আশ্বস্ত করার জন্য অনেক কিছু বললাম, 01685783408, ওকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা পড়াই চলে যাই ভাই, হ্যাঁ তাহলে তোমরা কি এখনো চিন্তা করতেছো ওই 19টা নিয়ে? 19টা নিয়ে কি এখনো চিন্তা করতেছো? চিন্তা আছে মাথায়? ওই চিন্তা কি মাথায় আছে? আছে মাথায়? না যেন থাকে, ঠিক আছে ওকে, চিন্তা নাই, কোনো চিন্তা নেই, কারণ আমি কি বুঝাইতে পারছি ক্লিয়ারলি? ক্লিয়ারলি কিন্তু বুঝাই দিছি একবারে। তারপরেও যদি কারোর বুঝতে, আমাকে ফোন দিবা, ঠিক আছে ওকে। এই বুঝানোর কেউ তো নাই, পোলাপান তো খুব অশান্তিতে আছে না বুঝা। লেখো লেকচার আজকে 8, দেখতে দেখতে 8 চলে গেল ভাই। লেখো নদ নদী, দ্রুত লেখো, লেকচারের বিষয় হচ্ছে নদ নদী। প্রথমে লেখো
নদী সংক্রান্ত বিদ্যাকে বলে অটোমোলজি। যে বিদ্যায় নদী নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় বলো? যে বিদ্যায়, আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তাহলে যে বিদ্যায় নদী নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় বলো? যে বিদ্যায় নদী নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? সবার কাছে প্রশ্ন। যে বিদ্যায় নদী নিয়ে আলোচনা করা হয় তাকে বলে পটোমোলজি। আমি কিন্তু পরীক্ষায় দিব এইভাবে, পটোমোলজি কি সংক্রান্ত বিদ্যা। আমি পরীক্ষায় দিব পটোমোলজি কি সংক্রান্ত বিদ্যা। আমি অপশন একে দিব আলু সংক্রান্ত বিদ্যা, আলু। দুয়ে দিব নদী সংক্রান্ত বিদ্যা। অনেকেই চিন্তা করে পটেটু, পটেটু পটোমোলজি মিল আছে, অপশন একে হবে আলু বিদ্যা। আমি কিন্তু অপশন একে দিব আলু বিদ্যা, ঠিক আছে? লক্ষ্য করে তোমরা কিন্তু ভুল করবে না, ঠিক আছে? তাহলে পটোমোলজি পটেটোর সাথে মিল আছে বলে আবার আলু বিদ্যা দিও না। অনেকে মিলায় মিলে আনসার করে যে পটেটো আর কি পটোমোলজি, তাহলে মিল আছে, তাহলে কি হবে? আলু বিদ্যা। আমি কিন্তু মিলায় মিলে এরকম কিন্তু অপশন দেই, খবরদার ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে কি বলেছে? নদী সংক্রান্ত বিদ্যাকে বলে পটোমোলজি। লক্ষ্য করো। আচ্ছা ঠিক আছে, দেখো তারপরে বাংলাদেশে শাখা প্রশাখা সহ মোট নদী 310টি। যদি 310টি কখনো না থাকে, থাকবে 700টি। মনে রাখো যে কোনো একটা অপশনে থাকবে, তোমরা 310টা লিখে রাখবা আর ব্যাকেটে লিখে রাখো 700টি। দুইটা তথ্য আছে, একটা বাংলা বিয়ার তথ্য, একটা হচ্ছে ভূগোল বইয়ের তথ্য, বুঝছো? তাহলে আবার বলছি, দেখো বাংলাদেশে শাখা প্রশাখা সহ নদী যদি থাকে কয়টা দিবা ভাইয়েরা বলো? শাখা প্রশাখা সহ নদী কয়টা দিবা? সবার কাছে প্রশ্ন, শাখা প্রশাখা সহ নদী কয়টা দিবা? 310টা। অবশ্যই 310টা দেবে, 310টা। যদি কখনো 310টা না থাকে, যদি 700-র ঘরে চলে যায় তখন কত দিবা? 700 দিবা। যদি থাকে 500, 400, যদি থাকে 900, কত দিবে বলো তো? 700 দিবা। কিন্তু ভাইয়া দেখবা পরীক্ষার মধ্যে থাকবে 310টা। যদি কখনো 310টা না পাও তাহলে ঘাবড়িয়ে যাবা না, ভাববা যে ওরা অন্য বাংলা পিডিআর তথ্য দিয়েছে, তখন দেখবা 700টি আছে, ঠিক আছে? এর তথ্য কিন্তু দুইটা আছে, মনে রাখবা, হ্যাঁ? ওকে, তারপর দেখো, লেখো 1977 সালে, 1900 কত সালে? 77 সালে ঢাকায় প্রথম নদী গবেষণা গবেষণা কেন্দ্র বা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হয়, কিন্তু 1980 সালে এটি ফরিদপুর জেলার, ফরিদপুর কি বলেছি? জেলার হারুকান্দিতে স্থানান্তরিত করা হয়। স্থানান্তরিত হয়। তাহলে বলো তো ভাইয়েরা, নদী গবেষণা ইনস্টিটিউট, সবাই সবাই বলো। হ্যাঁ, দুটা তো থাকবে না, ওইভাবে দেবে না তো, যারা প্রশ্ন করে তারা তো ওটা জানে, ঠিক আছে? লক্ষ্য করো, তাহলে নদী গবেষণা ইনস্টিটিউট ভাইয়েরা প্রথম কোথায় প্রতিষ্ঠা হয়েছিল বলো? নদী গবেষণা ইনস্টিটিউট প্রথম কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? সবার কাছে প্রশ্ন। নদী গবেষণা ইনস্টিটিউট প্রথমে কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? ঢাকাতে। 1977 সালে এটা ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বলো 1980 সালে এটা কোথায় স্থানান্তরিত করা হয়েছে? 1980 সালে এটা কোথায় স্থানান্তরিত করা হয়েছে? ফরিদপুরের হারুকান্দিতে স্থানান্তরিত করা হয়েছে। ফরিদপুরের কোথায়? হারুকান্দিতে। যদি এখন তোমাদের প্রশ্ন করি, দেখো আমি প্রশ্ন করলে দেখো কিভাবে করতে পারি। দুইটা প্রশ্ন করব। যদি বলি বর্তমানে নদী গবেষণা কেন্দ্র কোথায়,
যদি বলি বর্তমান নদী গবেষণা কেন্দ্র কোথায়, বর্তমানে নদী গবেষণা কেন্দ্র কোথায় যদি প্রশ্ন করি কি দিবা, ফরিদপুরে। কোথায়, হারুকান্দিতে। আর যদি প্রশ্ন করি নদী গবেষণা কেন্দ্র কোন জেলাতে প্রতিষ্ঠিত হয়েছিল, নদী গবেষণা কেন্দ্র কোন জেলাতে প্রতিষ্ঠিত হয়েছিল, ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু যদি বলে বর্তমানে আছে কোথায়, তখন আনসার করতে হবে কিন্তু ফরিদপুরে। এরকম প্রশ্ন বুঝে বুঝে কিন্তু পড়তে হবে ভাই, না বুঝে পড়া যাবে না, ঠিক আছে। ওকে, লক্ষ্য করো এবার। আচ্ছা দেখি তো তোমাদের বেসিক কত, একটু বেসিকটা দেখি, দেখি তোমরা কিভাবে আনসার করো। আমি দু একটা একটু মজার প্রশ্ন দেই, দেখি। সবাই একজন বলো, সবাই বলো মনু নদী কোথায়, মনু, বলো মনু নদী কোথায়, মনু। একটু একটু বেসিক দিতেছি, পড়াচ্ছি একটু তোমাদের। মনু নদী কোথায়, মনু, মনু নদী, মনু নদী কোথায়, মনু। কয় মনু নদী মনের ভিতর, ওরে শান্ত, ওরে বলদ। ঠিক আছে, তাহলে মনু নদী কোথায়, কয় বরিশালে, মেবি বরিশাল। দেখছো, বরিশালে। মনু নদী কোথায়। তোমাদের কমন সেন্স তো বিশাল কমন সেন্স, তোমাদের মাথায় তো কিডনি আছে, একটা না দুইটা। ঠিক আছে, তোমাদের মাথায় পুরা কিডনি। ঠিক আছে, লক্ষ্য করো, ওই যে মিলায় মিলে আনসার করো, মিলায় মিলায় যে আনসার করো। মনু, বরিশালের মানুষ কয় মনু, বরিশালের মানুষ কি বলে, ও মনু। ওই মনুর সাথে মিলায় তোমরা আনসার করছো বরিশালে, এই যে তোমাদের বদ অভ্যাস। ঠিক আছে, চিন্তা করছো মনু কয় বরিশালারা, তাহলে এটা বরিশালেই হবে। ও ভাই, মনু নদী কিন্তু কোথায় বলতো, মনু নদী কোথায়, সবার কাছে প্রশ্ন। মনু নদী মৌলভীবাজারে। মনু কোথায় বলতো, মৌলভীবাজার। মনু কোথায়, মনু হচ্ছে মৌলভীবাজার। সবকিছু কি মিলায় দিলে হয়, মৌলভী বাজার। তাহলে মনু কোথায় বলো তো, মৌলভীবাজার। তাহলে মনু নদী কোথায়, কয় মনু, কয় মনু বরিশালে, এই জন্য মনু হচ্ছে বরিশালে। আরে ভাই, ভাষার সাথে মিলাই মিলাই দাও তোমরা, এটা তোমাদের বড় প্রবলেম। আমি কিন্তু এরকম প্রশ্ন করব, দিব মনু নদী কোথায়, এক নম্বর অপশনে দিব বরিশাল। ফলাফল চিন্তা করো, মনু তো কয় বরিশালারা, তাহলে এখানে আমরা দিব কি, মনু। লক্ষ্য করো, তাহলে কি মনু কোথায়, মৌলভীবাজারে। ঠিক আছে, ওকে। তাহলে আমি শান্ত। ওকে ভাইয়েরা, লক্ষ্য করো। আর এরকম প্রশ্ন আমি দিব তোমাদের, হ্যাঁ, এরকম অনেক প্রশ্ন আছে আমার কাছে, মজার মজার প্রশ্ন আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটা পড়ছিলাম, পরে লেখো ভাইয়েরা, পরে লেখো। বাংলাদেশের, সবাই লক্ষ্য করো, বাংলাদেশের দীর্ঘতম, গভীরতম, নাব্যতম, প্রশস্ততম, প্রশস্ততম নদী মেঘনা। যদি এই শব্দগুলো থাকে, এই বিশেষায়নগুলো যদি থাকে, তাহলে কি দিবা, মেঘনা। লক্ষ্য করো ভাইয়েরা, হ্যাঁ। তাহলে বলে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা, সবাই বলো, সবাই সবাই উত্তর কর, দ্রুত টানবো আমরা। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা, সবাই বলো, বাংলাদেশের দীর্ঘতম নদী। সবাই, বাংলাদেশের দীর্ঘতম নদী, বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা। বাংলাদেশের গভীরতম নদী, সবাই, বাংলাদেশের গভীরতম নদী, গভীরতম মেঘনা। বাংলাদেশের নাব্যতম নদী মেঘনা। নাব্যতা বলতে পানি বেশি থাকে, মানে পানির পরিমাণ, ঢেউ বেশি থাকে, পানির পরিমাণ মানে উত্তাল, সবচেয়ে উত্তাল থাকে, সবচেয়ে ঢেউ বেশি থাকে, পানির পরিমাণ বেশি কোন নদীতে, মেঘনা নদীতে। এটাকে বলা হচ্ছে নাব্য, মানে শুষ্ক মৌসুমে এবং বর্ষা মৌসুমে, দুই মৌসুমে পানি বেশি থাকে কোন নদীতে, মেঘনা নদীতে, তাকে বলা হচ্ছে নাব্যতম নদী। তাহলে সবচেয়ে নাব্যতা, নাব্যতা বলতে পানির পরিমাণকে বোঝাচ্ছে, ঢেউ বেশি থাকে এই নদীতে। নাব্যতম নদী কোনটা, মেঘনা। সবচেয়ে প্রশস্ত ওয়াইড নদী কোনটা, মেঘনা। তাহলে দীর্ঘতম, গভীরতম, প্রশস্ততম, নাব্যতম নদী বললে কোনটা হবে, মেঘনা হবে। সবাই বুঝতে পেরেছো, মেঘনা। ওকে, এবার লেখো ভাইয়েরা, বাংলাদেশের ক্ষুদ্রতম নদী গোবরা। এ আবার লাগা দেওয়া, শান্ত, তুই আবার কিন্তু ভুল করতে পারিস, আকার দিস কিন্তু ভাই, আকার দিস কিন্তু এখানে, শান্ত, এখানে আকার দিস কিন্তু। তাহলে কি বলছি, ক্ষুদ্রতম নদী গোবরা, শান্ত আকার দিও কিন্তু ভাই, তোমার এনে সন্দেহ আছে শান্ত। ওই দেখো, যা বলছি তাই করছো তুমি। তাহলে কি বলছি, ক্ষুদ্রতম নদী কোনটা, গোবরা। তাহলে বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর কোনটা বলতো, গোবরা নদী। ঠিক আছে, গোবরা। ওকে, গোবরা নদী হচ্ছে দৈর্ঘ্য মাত্র, মানে যেহেতু ক্ষুদ্রতম, আসলে এটা একটা খালের মতো ময়মনসিংহে রয়েছে, এটা 4 কিলোমিটার। গোবরা নদীর দৈর্ঘ্য কত, মাত্র 4 কিলোমিটার। মাত্র কত কিলোমিটার,
হ্যাঁ ময়মনসিংহে বলেছি, মাত্র কত কিলোমিটার? 4 কিলোমিটার। গোবরা নদী মাত্র কত কিলোমিটার? 4 কিলোমিটার। ঠিক আছে, ওকে। আমরা এই তথ্যগুলো একটু মুছে দেই, জায়গা হচ্ছে না। আজকে পড়াটা কিন্তু অনেক মজা করে পড়াবো, তোমরা সাথে থেকো, ঠিক আছে তো? তোমরা মানে আজকে লেকচারটা অনেক মজা করে শেষ করবো আমরা, সবাই সাথে থেকো, হ্যাঁ, অনেক ভালো লাগবে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা মুছে দিব, মুছে দিব এটা, ওকে, ঠিক আছে, মুছে দিচ্ছি। দেখো ভাইয়েরা, লেখো বাংলাদেশের সবচেয়ে খরস্রোত নদী, খরস্রোত মানে স্রোত বেশি, স্রোত বেশি কর্ণফুলী, কর্ণফুলী। তাহলে স্রোত বেশি কোথায় বলো তো? কর্ণফুলী। তাহলে স্রোত বেশি কোথায়? কর্ণফুলীতে। তাহলে সবচেয়ে বেশি, হ্যাঁ ময়মনসিংহে, হ্যাঁ। তাহলে তাহলে কি বলছি, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতী নদী কোনটা? আচ্ছা, তাহলে সবচেয়ে খরস্রোতী নদী কোনটা? কর্ণফুলী। কর্ণফুলী স্রোত বেশি, মনে রাখবা। এই নদী কিন্তু বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। তাহলে বলো তো, কোন নদী দিয়ে, কোন নদীর স্রোতকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করেছি বলো? লেখো, লিখতে পারো এভাবে। আমরা একটু গল্প বলি, হ্যাঁ। কর্ণফুলী তো পাহাড়ি নদী। কর্ণফুলী কি পাহাড়ি নদী না? এটা পার্বত্য চট্টগ্রামে। কর্ণফুলী কি পাহাড়ি নদী না? পরীক্ষা দিতে পারে যে কোন নদীটি পাহাড়ি নদী। তাহলে চট্টগ্রামের কর্ণফুলী তো পাহাড়ি নদী। আর পাহাড়ি নদী তো স্রোত এমনি বেশি হবে, উঁচা নিচু থাকে, পাহাড়ি নদীর কি হবে? স্রোত বেশি হবে। তো তোমরা জানো পাহাড়ে তো চাকমারা বসবাস করে। পাহাড়ে কারা বসবাস করে? চাকমা বসবাস করে, চাকমা। তোমরা একটু গল্প শুনে, আমি একটু গল্প বলছি 1 মিনিট। পাহাড়ে চট্টগ্রামের ওই পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, তোমরা যেন চাকমারা বসবাস করে। মানে 13টা উপজাতি আছে, তার মধ্যে চাকমা একটা, 11টা আছে তার মধ্যে একটা চাকমা। তো এই গল্প বলছি, অনেক আগের কটা একটা ঘটনা, একটা গল্প আর কি, কথিত রয়েছে। চাকমা রাজা এবং চাকমা রানী, চাকমাদের কিন্তু প্রধান রাজা, চাকমা রাজা আর চাকমা রানী রাতে, জ্যোৎস্না স্নিগ্ধ রাত, ওই রাতে তারা জ্যোৎস্না বিলাস করার জন্য নদীতে নেমেছে। নদীতে নেমে তারা নৌকা নিয়ে ঘুরছে রাতে, আর জল কেলি করছে, একজনের গায়ে একজন পানি ছিটাচ্ছে। তো ওই রাতে চাকমা রাজা চাকমা রানীকে ভালোবেসে একটা ফুল দিয়েছিল। ওই ফুলটা রানীর কানে দিয়েছিল। রাজা ভালোবেসে ওই রাতে ওই নদীতে বসে, নৌকাতে বসে রানীর কানে একটা ফুল গুজে দিয়েছিল। তো জল ছিটাইতে ছিটাইতে রানীর কানের যে ফুলটা ছিল রাজার দেওয়া, সেই ফুলটা পানিতে পড়ে যায়। তো রাজার দেওয়া ফুল পানিতে পড়ে গিয়েছে, এই জন্য রানী ফুলটা তুলতে যায়। ফুল তোলার চেষ্টা করতে গিয়ে রানী ওই নদীতে পড়ে মারা যায়। তাহলে বলো তো ভাই, ওই ফুলটা কোথায় ছিল রানীর? বলো, ওই ফুলটা রানীর কোথায় ছিল? আহারে বলো, ওই ফুলটা রানীর কোথায় ছিল? কানে ছিল। ফুলটা রানীর কোথায় ছিল? কানে। কানের অপর নাম কি? কর্ণ। আর ফুল, কর্ণফুলী। সেই থেকে নদীর নাম কি বলতো? কর্ণফুলী। কানে ছিল ফুল, সেই যে নদীর নাম হলো কি বলতো? কর্ণফুলী। তাহলে নদীর নাম কি? কর্ণফুলী, কর্ণফুলী। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে স্রোতবহুল বা খরস্রোত নদী। নাম কি তার বলতো ভাইয়েরা? কর্ণফুলী। ঠিক আছে, ওকে। এখন লেখো তোমরা, কর্ণফুলী নদীর, কর্ণফুলী নদীর রাঙ্গামাটি জেলার, রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার, তাহলে কি বলছি, কর্ণফুলী নদীর রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার অংশে 1962 সালে বাঁধ নির্মাণ করে
বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। 1962 সাল থেকে, এখানে লিখতে পারি 1900 কত সাল থেকে, 62 সাল থেকে যে বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তাহলে বলো তো ভাইরা, সবাই বলো তো দেখি, সবার কাছে প্রশ্ন করেছি যে কর্ণফুলী নদীর কোথায় একটি বাঁধ নির্মাণ করা হয়েছে, কোন জেলাতে, কর্ণফুলী নদীর কোন জেলাতে বাঁধ নির্মাণ করা হয়েছে, সবাই বলো কোন নদীতে কোন জেলাতে বাঁধ নির্মাণ করা হয়েছে। রাঙ্গামাটির কোন উপজেলায়, তোমরা জানো আয়তনের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি আমাদের, রাঙ্গামাটির কোন উপজেলায়, কাপ্তাই উপজেলার অংশে কর্ণফুলীতে বাঁধ নির্মাণ করে, এটা 62 হবে রে ভাই, 69 লিখছি, 62 হবে, কত হবে 62, আমি 69 ভুল করে লিখে ফেলেছিলাম, কত 62 সাল থেকে বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বাংলাদেশের একমাত্র এই বাঁধের নাম কিন্তু কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এটার নাম কি, এই বিদ্যুৎ কেন্দ্রের নাম কি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রের নাম কি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। বলো তো ভাইরা, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে, কর্ণফুলী। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, এই কাপ্তাই কি একটা উপজেলা, কার উপজেলা, রাঙ্গামাটির উপজেলা। এই জায়গায় কর্ণফুলীর নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে 1900 কত সালে, 1962 সালে। সবাই কি এটা লিখেছো, সবাই লিখেছো, এটুকু সবাই লিখেছো, 1962 সাল হবে কিন্তু, ঠিক করে নিও। তাহলে আমরা খরস্রোতা নদী পড়লাম এবং এই নদীটিতে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই বিদ্যুৎ কেন্দ্র 1962 সালে প্রতিষ্ঠা হয়েছে, নাম কি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, দেখো তারপরে দেখো, বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে এসেছে 4টি নদী। তাহলে বলো ওরা প্রথমে ছিল কোথায়, এই নদীগুলো প্রথমে ছিল কোথায়, এই নদীগুলো ফার্স্টে ছিল কোথায়, সবাই বলো এই নদী প্রথমে ছিল কোথায়, বাংলাদেশে। বাংলাদেশ থেকে, তাহলে এই নদীগুলো ছিল কোথায়, বাংলাদেশ, পরে গেছে কোথায়, ভারতে, পরে আবার কোথায় ফিরে এসেছে, বাংলাদেশে। তাহলে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার ব্যাক করছে। তাহলে এটা ভারত, এটা বাংলাদেশ, বাংলাদেশ থেকে গেছে, গিয়ে আবার ব্যাক এসেছে, এইভাবে। তাহলে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে কয়টি নদী বলতো ভাইরা, 4টা নদী। কয়টা নদী, 4টা নদী। নাম্বার 1, 1 নাম্বার লেখো আত্রাই, কি নদী বলতো, আত্রাই নদী। 2 মহানন্দা, নাম্বার 3 পুনর্ভবা, 4 টাঙ্গন, কি নদী বলেছি, টাঙ্গন। তাহলে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে 4টি নদী, আত্রাই, মহানন্দা, টাঙ্গন, আত্রাই, মহানন্দা, পুনর্ভবা, টাঙ্গন, আত্রাই, মহানন্দা, পুনর্ভবা, টাঙ্গন। লিখছো? আচ্ছা, তার মধ্যে একটা জিনিস লিখতে পারো, আত্রাইয়ের পাশে লিখতে পারো এ নদীটি বাংলাদেশের বৃহত্তম বিল, চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত। তারপর তো বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটা, সবাই বলো বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটা, সবাই বলো বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম কি, সবার কাছে প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বিলের নাম কি, চলন বিল। কি বিল বলো তো, চলন বিল। এই চলন বিলের মাঝখান দিয়ে, এই চলন বিল দেখতে যদি চাও
তাহলে আমাদের বাড়ি যেও, অর্থাৎ আমাদের বাড়ি হচ্ছে পাবনাতে, নাটোরে, পাবনা, সিরাজগঞ্জে, যারা নাটোরে আছে, পাবনাতে আছে, সিরাজগঞ্জে আছে, তারা অবশ্যই চলন বিল, এই চলন বিল কিন্তু 3টা জেলাতে আছে। এই চলন বিল 3টা জেলা আছে, নাটোরে আছে, নাটোর, পাবনা আর সিরাজগঞ্জে আছে। কোন গঞ্জে বলতো? সিরাজগঞ্জে, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জে আছে। যদি হ্যাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ চলন বিল 3টা জেলা মিলে কিন্তু একটা বিল, তার নাম চলন বিল। বাংলাদেশের মিঠা পানির মাছের সবচেয়ে বড় উৎস চলন বিল। বাংলাদেশের মিঠা পানির মাছের সবচাইতে বড় উৎস হচ্ছে চলন বিল। যদি কেউ যেতে চাও, চান্স পাওয়ার পর অবশ্যই ঘুরতে যেও চলন বিলে, আমাদের বাসা থেকেও ঘুরে এসো, ঠিক আছে? লক্ষ্য করো, তাহলে বলছে আত্রাই, আত্রাই নদী, এই নদীটি বাংলাদেশের বৃহত্তম বিল, চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত। তাহলে চলন বিলের মাঝখান দিয়ে একটা নদী আছে, নদীর নাম কি বলো? চলন বিলের মাঝখান দিয়ে একটা নদী আছে, নদীর নাম কি? চলন বিলের মাঝখান দিয়ে, তাহলে বিল কত বড়, আর বিলটা কত বড়, এত বড় বিল, তার মাঝখান দিয়ে বিল অনেক বড়, তার নাম আত্রাই, মানে চলন বিল এত বড়, এটা চলন বিল, আর এর মাঝখান দিয়ে সাপের মতো করে একটা নদী বয়ে গেছে, সেই নদীর নাম কি? আত্রাই নদী, ঠিক আছে? তাহলে আমরা পড়ছিলাম এভাবে যে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে এসেছে 4টি নদী, তার নাম আত্রাই, মহানন্দা, পুনর্ভবা, টাঙ্গন, এবং বলেছি আত্রাই নদীটি কি বলেছে? আত্রাই নদীটি তোমার হচ্ছে বাংলাদেশ চলন বিলের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। এবার লেখো, বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আর ফিরে আসেনি, আহা এর কত কষ্ট, ফিরে আসেনি, ফিরে আসেনি নদী একটি, একটি নদী, এর খুব রাগ করেছে, বাংলাদেশ আর ফিরে আসেনি। তাহলে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আর ফিরে আসেনি কয়টি নদী? চলন বিল আছে 3টা জেলায়, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চলন বিল 3টা জেলাতে আছে। তাহলে বলো, তাহলে বলেছি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আর ফিরে আসেনি কয়টি নদী? একটি নদী, কোনটা বলো তো? একটা, ঠিক আছে, লক্ষ্য করো। ফিরে বা আসলো কেন? নদীর প্রবাহ, এটা নদীর প্রবাহ তুমি কেমনে ঠেকাবা? ওটা কি মানুষ নাকি যে এমনি এমনি চলে আসছে? ঠিক আছে, লক্ষ্য করো, তাহলে বলেছি হচ্ছে ফিরে আসেনি একটি নদী, যার নাম কুলিক, কুলিক, কুলিক নদী। তাহলে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আর ফিরে আসেনি কয়টি নদী? ফিরে আসেনি, আমরা একটা ভাষায় বোঝাচ্ছি যে বাংলাদেশ থেকে ভারতে গেছে, ওটা ভারতে, ভারত দিয়ে প্রবাহিত, বাংলাদেশ থেকে ভারতে কুলিক নদী। আর বাংলাদেশ থেকে ভারতে গেছে আবার বাংলাদেশে আবার প্রবাহিত হয়েছে, এরকম নদী আছে 4টা, যে 4টার নাম তোমাদের বলেছি, ঠিক আছে? ওকে, লক্ষ্য করো। ওমা, তারা ইন্ডিয়ায় গেল কে? ওটা কি মানুষ নাকি যে ইন্ডিয়ায় গেছে আবার বাংলাদেশে ফিরে আসে? প্রবাহ এরকম, নদীর প্রবাহটা সৃষ্টি হয়েছে এইভাবে, প্রকৃতির সৃষ্টি, এগুলা এগুলা কিসের সৃষ্টি বলো তো? প্রকৃতির সৃষ্টি, লক্ষ্য করো। তাহলে হচ্ছে এটা কি বুঝতে পেরেছো? তাহলে বাংলাদেশ থেকে ভারতে মোট নদী গেছে কয়টা বলো? বাংলাদেশ থেকে ভারতে, ডিস্টার্ব হচ্ছে ফোনটা, খুব ডিস্টার্ব হচ্ছে ফোনে। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে, বাংলাদেশ থেকে ভারতে মোট নদী গেছে কয়টা? বাংলাদেশ থেকে ভারতে মোট নদী গেছে কয়টা বলো? 5টা, কয়টা? 5টা। 5টার মধ্যে কয়টার প্রবাহ আবার বাংলাদেশে এসেছে? কয়টার প্রবাহ আবার বাংলাদেশে নেমেছে? 4টা, কয়টা? 4টা। আর কয়টা একদম প্রবাহ আসেনি? কয়টা ভারতেই রয়ে গেছে? একটা, ওটার প্রবাহ বাংলাদেশে আসেনি, 4টা বাংলাদেশে আবার এসেছে। একজন প্রশ্ন করেছে ভাই কেন এসেছে? কারণ বাংলাদেশ ভাটির দেশ, বাংলাদেশ নিচু দেশ, ওখানে গিয়ে নদীটা আবার বাংলাদেশের দিকেই গড়েছে, এটা প্রকৃতির সৃষ্টি, ঠিক আছে? ওকে, এটা তো আর বিজ্ঞান, এটা কিন্তু আবিষ্কার করে নাই, এটা প্রকৃতির সৃষ্টি, লক্ষ্য করো ভাইয়েরা। লেখো, বাংলাদেশের, এবার মূল পরে আসলাম, বাংলাদেশের আন্ত সীমান্ত নদী সাতান্নটি। বলো বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কয়টা বলো? বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কোনটা? কুলিক নদী। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কয়টা? 57টা। আন্তঃসীমান্ত বলতে বোঝাচ্ছে অন্য দেশ থেকে আসা নদী। বাংলাদেশের সাথে সীমান্ত আছে কয়টা রাষ্ট্রের বলো তো? বাংলাদেশের সঙ্গে সীমান্ত আছে কতটি রাষ্ট্রের? সবার কাছে প্রশ্ন, বাংলাদেশের সাথে সীমান্ত আছে কতটি রাষ্ট্রের? সবাই বলো, সবাই সবাই।
বাংলাদেশের সাথে সীমান্ত আছে কতটি রাষ্ট্রের? 2টি রাষ্ট্রের। কে কে বলো তো? বাংলাদেশের সাথে সীমান্ত আছে কার কার? সবাই বলো। বাংলাদেশের সঙ্গে সীমান্ত আছে কার কার? কার কার সীমান্ত আছে বলো তো ভাইয়েরা, কার কার রয়েছে? কার কার সীমান্ত রয়েছে? ভারত আর মিয়ানমারের। তাহলে আমাদের দেশে যদি নদী আসে কয়টা দেশ থেকে আসবে? আমাদের দেশে যদি নদী আসে কয়টা দেশ থেকে আসবে বলো তো? কয়টা দেশ থেকে আসবে বলো? 2টা দেশ থেকে আসবে, ভারত আর মায়ানমার থেকে আসবে। এই যে ভারত মিয়ানমার থেকে যে নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে তাকে বলা হচ্ছে আন্তঃসীমান্ত নদী। ভারত মিয়ানমার থেকে যে নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে তাকে বলা হচ্ছে আন্তঃসীমান্ত নদী। তাহলে আন্তঃসীমান্ত নদী কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে আন্তঃসীমান্ত নদী কাকে বলে বুঝতে পেরেছো? যে নদীগুলো ভারত মায়ানমার থেকে প্রবেশ করেছে তাকে বলা হচ্ছে আন্তঃসীমান্ত নদী। আন্তঃসীমান্ত নদী সবাইকে বুঝতে পেরেছো? আন্তঃসীমান্ত নদী কাকে বলে একটু কমেন্ট করে জানিয়ে দাও, বুঝতে পেরেছো? ওকে, এখন আমরা দেখব যে এই যে আন্তঃসীমান্ত নদী কয়টা ভারত থেকে আসছে কয়টা মায়ানমার থেকে আসছে আমরা দেখবো। এখন ভারত থেকে এসেছে 54টি, মিয়ানমার থেকে 3টি। তা বলো ভারত থেকে বাংলাদেশে কয়টা নদী এসেছে সবাই বলো। ভারত থেকে বাংলাদেশে কতটি নদী এসেছে? সবাই সবাই উত্তর করো। ভারত থেকে বাংলাদেশে কতটি নদী এসেছে? ভারত থেকে বাংলাদেশে নদী এসেছে কয়টি? 54টি। কতটি? 54টি। আর মায়ানমার থেকে কয়টা? মায়ানমার থেকে কয়টা? মায়ানমার থেকে 3টা। তাহলে যদি এখন বলি তোমাদের প্রশ্ন করি, মোট আন্তঃসীমান্ত নদী কয়টা? টোটাল আন্তঃসীমান্ত নদী কয়টা বলো? টোটাল আন্তঃসীমান্ত নদী কতটি মোট বাংলাদেশের? 57টা। এখন যদি আমি প্রশ্ন ভেঙে করি, বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী কয়টা? এখন ভেঙে প্রশ্ন করলাম, বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত কয়টা? বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত 54টা, বুঝা পড়ো 54টা। বাংলাদেশ মায়ানমার আন্তঃসীমান্ত কয়টা? বাংলাদেশ মায়ানমার আন্তঃসীমান্ত কয়টা? 3টা। এখন এই 3টা নাম আমাদের জানতে হবে। এই 3টা যে মায়ানমার থেকে 3টা নদী কি কি এসেছে? সাঙ্গু, সাঙ্গু, মাতামুহুরি, সাঙ্গু, মাতামুহুরি আর নাফ। সাঙ্গু নদী, মাতামুহুরি নদী আর নাফ নদী। তাহলে তো সবাই আমাকে লিখে দাও, মায়ানমার থেকে যে 3টা নদী এসেছে পরীক্ষা দেয় নিচের কোনটি মায়ানমার থেকে আসেনি? পরীক্ষা দেয় নিচের কোন নদীটি মায়ানমার থেকে এসেছে? এই 3টা নদীর নাম মনে রাখবা, কোনটা মায়ানমার থেকে আসা নদী কোনটা মায়ানমার থেকে আসা নদী না। তাহলে এই 3টির নাম আমাকে সবাই লিখে দাও। তানজিলা সুলতানা লিখেছে ভাইয়া নাফ, মাতামুহুরি, সাঙ্গু। তারপর হচ্ছে তানজিলা লিখেছে, তারপর মোনা লিখেছে, মোনা। তারপর রিদিকা লিখেছে, রিদিয়া সাবা লিখেছে, ধন্যবাদ। আলপনা লিখেছে, তানবীর ফেরদৌস লিখেছে, তারপর হচ্ছে তোমার জারিন লিখেছে, জারিনকে ধন্যবাদ। রবিউল আমিন ভুয়ান লিখেছে, আব্দুল কাদের লিখেছে। 3টা সবাই সবাইকে অনেকেই লিখেছে, সবাই লিখেছে। জুবায়ের, ফারজানা, সবাইকে অনেক ধন্যবাদ। এই 3টা নদী মায়ানমার থেকে এসেছে। তোমরা কি আন্তঃসীমান্ত নদীর বিষয়টা বুঝতে পেরেছো ভাই? মানে এটুকু বুঝতে পেরেছো? এটুকু ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে। এটুকু ক্লিয়ার হলে এইবার আমরা যে কাজটা করব, সবাই আমার সঙ্গে রেডি হও। এবার পড়া শেখার জন্য, এগুলো তো বইয়ের পড়া, এগুলো তো বইতে আছে। এবার শাহিন ভাইয়া তোমাদের কি দিব, কি শেখাবো, এবার আমার পড়া। এগুলো পড়তে অনেক কষ্ট হয় না? প্রচুর কষ্ট। এবার আমার পড়া, আমি কিভাবে পড়াবো, মানে কিভাবে পুরো নদীটা শেষ করে দিব খুব টেকনিকে। রেডি সবাই? রেডি সবাই আমার সাথে? এবার আমি কিভাবে পড়াবো তোমাদেরকে, মানে আমার টেকনিকটা কি, বা আমি তোমাদের কত দ্রুত নদীটা বুঝাই দিব। সবাই আমার সাথে রেডি হও। যেভাবে আঁকাইতে বলবো সেভাবে আঁকাবা, এবং যা বলবো একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। দয়া করে, অল্প সময় লাগবে, ঠিক আছে? ওকে, বাংলাদেশের মানচিত্র আঁকাও। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করো।
একটু সোজা করে আঁকাচ্ছি আমরা। একটু যেমন তেমন আঁকার চেষ্টা করো। আঁকছো সবাই? আমি আঁকাইতে পারি না, একবার আঁকাইলে ভালো হয় আর একবার আঁকাইলে খারাপ হয়ে যায়, বুঝছো? এক একবার এক এক রকম হয়। হ্যাঁ, মানে এমন একটা বেখাপ্পা মানচিত্র যে এক একবার এক এক রকম হয়ে যায়। লক্ষ্য করো, এই পাশে আমরা জানি ভারত, তোমরা জানো এখানেও ভারত, তোমরা জানো এখানেও ভারত, এখানে জানো মিয়ানমার, এটা জানো বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। লক্ষ্য করো এবার সবাই, এদিক দিয়ে এই ভারত থেকে শুরু হয়েছে, একদম ভারত থেকে উপর দিকে এটা হিমালয়। পর্বতমালা, কি বলতো, হিমালয় পর্বতমালা। লক্ষ্য করো ভাইয়েরা। আচ্ছা ঠিক আছে, হিমালয় পর্বতমালা। আচ্ছা, ওটা কি হিমালয় উপর নাকি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, তাহলে ওটা কি হিমালয় পর্বতমালা। উপরে দেখা যায় না কেন? দেখা যাবে না কেন? একটু দেখো তো ভাইয়া, উপরে দেখা যাচ্ছে না, অনেকে বলছে দেখা যাচ্ছে না, একটু দেখেন। দেখা যাচ্ছে কি না? দেখা যাচ্ছে এবার? দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে উপরে। দেখো উপরে কি বলেছি, হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা এটা। এই হিমালয় পর্বতমালা তোমরা জানো, এটি, এই হিমালয় কিন্তু এশিয়ার সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা। এটা 13 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে, 13 কোটি বছর আগে। 13 কোটি বছর পূর্বে সৃষ্টি। তবে হিমালয় কত কোটি বছর আগে সৃষ্টি বলো সবাই? হিমালয় কত কোটি বছর আগে সৃষ্টি? ঠান্ডা মাথায়, পর্ব অল্প শেষ হয়ে যাবে সব। হিমালয় কত কোটি বছর আগের সৃষ্টি? 13 কোটি বছর আগের সৃষ্টি হচ্ছে হিমালয়। ঠিক আছে, হিমালয় রয়েছে ভারত, হিমালয় রয়েছে, হিমালয় পর্বত রয়েছে ভারতে, ভারত, নেপাল, ভারত, নেপাল, ভুটান, ভুটান আর চীনের তিব্বত। চীনের কোথায় বলো তো? তিব্বতে। তাহলে বলো হিমালয় রয়েছে, এই হিমালয় পর্বত রয়েছে ভারতে রয়েছে, এই অংশ আছে নেপাল, এটা কিন্তু নেপালে, এটা কিন্তু মাউন্ট এভারেস্ট। এই হিমালয়ের যে অংশটা উঁচু সবচেয়ে, এটাই কিন্তু মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট কিন্তু নেপাল। তাহলে হিমালয় রয়েছে ভারত, নেপাল, ভুটান, চীনের তিব্বত। তাহলে কি কি রয়েছে বলতো? যে হিমালয় রয়েছে কয়টি দেশে? ভারতে রয়েছে, নেপালে রয়েছে, হ্যাঁ ভারতে রয়েছে। পৃথিবীর বয়স, পৃথিবীর বয়স তো 460 কোটি বছর।
460 কোটি বছর, 460 কোটি। আর হিমালয় অনেক পরে গড়ে উঠেছে, বুঝছো? এটা কাহিনী আছে, কাহিনী বললাম না। তাহলে হিমালয় রয়েছে ভারতে, নেপালে, ভুটানে, চীনের তিব্বতে। ভারতে, নেপালে, ভুটানে, চীনের তিব্বতে কি রয়েছে? হিমালয় রয়েছে। ঠিক আছে, আমরা এবার দেখবো এখানে হিমালয়ের এই ভারতের অংশ থেকে, আমরা এটা মুছে দিচ্ছি এখানে, ঠান্ডা মাথায় বুঝো। হিমালয়ের এই ভারতের অংশ থেকে, এখানে ভারত, এখানে কিন্তু ভারত, ভারতের অংশ থেকে, এখান থেকে এই জায়গার নাম হলো হিমালয়ের, এই জায়গাটার নাম, এখান থেকে বরফ পড়তেছে, এইসব উঁচু জায়গা থেকে বরফ পড়ে এখানে পানি হচ্ছে, পানি, এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম হলো গঙ্গোত্রী, গঙ্গোত্রী হিমবাহ। হিমবাহ মানে কি? বরফের একটা স্থল, এটা, এটার নাম গঙ্গোত্রী হিমবাহ। তাহলে হিমালয়ের এই জায়গাটার নাম কি বলো? হিমালয়ের এই জায়গাটার নাম কি? হিমালয়ের এই জায়গাটার নাম কি? সবাই বলো, হিমালয়ের এই জায়গাটার নাম কি? সবার কাছে প্রশ্ন। হিমালয়ের ভারতের অংশ, এই জায়গাটার নাম কি? গঙ্গোত্রী হিমবাহ। ভাইয়েরা ঠান্ডা মাথায় অনুরোধ করেছি, আমার পড়াটা একটু বোঝো, পুরাটা ক্লিয়ার হয়ে যাবে। হিমালয়ের এই জায়গাটার নাম কি? গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহ। এই হিমালয়ের পাহাড় থেকে পানি পড়ে পড়ে এখানে পানি হচ্ছে, এখান থেকে, এই জায়গা থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে, এই গঙ্গোত্রী হিমবাহ থেকে। একটি নদীর উৎপত্তি হয়েছে, যে নদীর নাম গঙ্গা নদী। ভারতের জাতীয় নদী কি? গঙ্গা। তাহলে বলতো এই নদীর নাম কি? সবার কাছে প্রশ্ন। তাহলে এই নদীর নাম কি ভাইয়া বলতো? এই নদীর নাম কি? সবাই সবাই উত্তর করে, এই নদীর নাম কি? সবাই ভালো করে বুঝবা, যে বুঝবা না সে কিন্তু শেষ, একবারে শেষ, বুঝতে হবে। তাহলে এই নদীর নাম কি? গঙ্গা। বলতো ভারতের জাতীয় নদীর নাম কি? সবার কাছে প্রশ্ন, ভারতের জাতীয় নদীর নাম কি? ভারতের জাতীয় নদী গঙ্গা। তাহলে বলতো গঙ্গা হিমালয়ের কোথায় থেকে উৎপত্তি হয়েছে? গঙ্গার উৎপত্তি কোথায়? সবার কাছে প্রশ্ন, গঙ্গার উৎপত্তি কোথায়? সবাই বলো, গঙ্গার উৎপত্তি কোথায়? গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? গঙ্গা নদীর উৎপত্তি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে এই গঙ্গা নদীর কি হয়েছে? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। উৎপত্তি হয়ে ভাই লক্ষ্য করো, এই জায়গাতে কিন্তু ভারতের মুর্শিদাবাদ জেলা, এই জেলা কিন্তু মুর্শিদাবাদ, মুর্শিদা, এই জায়গায় একটা ভারতের জেলা আছে মুর্শিদাবাদ। আর আমাদের জেলা আছে এখানে চাঁপাই নবাবগঞ্জ, চাপাই। ওই যে গৌর রাজ্য ছিল না, আমরা গৌর পড়াইছি, চাপাই নবাবগঞ্জ। এটা কোন গঞ্জ বলতো? চাপাই নবাবগঞ্জ। এটা চাপাই নবাবগঞ্জ জেলা। ভাইরা লক্ষ্য করো, আমরা গৌর রাজ্য পড়ছিলাম, যে গৌর রাজ্য দুইটা জেলা নিয়ে, আমাদের চাপাই নবাবগঞ্জ আর ভারতের মুর্শিদাবাদ, এই দেখো পাশাপাশি। এ ভারতের মুর্শিদাবাদ, এ আমাদের চাপাই। এই মুর্শিদাবাদে, হ্যাঁ, মুর্শিদাবাদে এসে গঙ্গা নদী দুইটা ভাগ হয়ে যাবে। একটা ভাগ ভারতেই থাকলো, ভারতেই থাকলো একটা, আর একটা প্রবেশ করলো বাংলাদেশে। বাংলাদেশের এই বাংলাদেশে প্রবেশ করলো আর একটা ভাগ, এটার নাম, এটা এই চাঁদপুরে গেল, চাঁদপুর। কোথায় গেল বলো তো? চাঁদপুরে গেল। কোথায় গেল? চাঁদপুরে। দেখো তাহলে গঙ্গা নদী এখান থেকে কয় ভাগ বলো তো? গঙ্গা এখান থেকে কয় ভাগ বলো ভাইয়ারা? গঙ্গা এই জায়গা থেকে কয় ভাগ হয়ে গেল বলো? গঙ্গা নদী এসে এই জায়গা কয়টা ভাগ হয়ে গেল? সবাই বলো, গঙ্গা নদী কয়টা ভাগ হয়ে গেল? দুইটা ভাগ হয়ে গেল। যে অংশটা ভারতে থাকলো, ভারতে, তার নাম হলো ভাগীরথী নদী। ভাগীরথী নদী। যে অংশটা ভারতে থেকে গেল তার নাম ভাগীরথী নদী। তোমরা জানো এই ভাগীরথী নদীর তীরেই কিন্তু 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল, জানো? এই ভাগীরথী নদীর আমবাগানেই কিন্তু 1757 সালের পলাশির যুদ্ধ হয়েছিল, জানো তোমরা? হ্যাঁ, তাহলে লক্ষ্য করো, এই ভাগীরথী নদীর 1757 সালে কিন্তু পলাশির যুদ্ধ হয়েছিল এই সেই ভাগীরথী নদীর তীরে। এই সেই ভাগীরথী, যেটা গঙ্গার কিন্তু একটা শাখা নদী। আর যে শাখাটা গঙ্গার বাংলাদেশে ঢুকলো, যে শাখাটি গঙ্গা নদীর, যে শাখাটি বাংলাদেশে ঢুকলো, তার নাম পদ্মা। তার নাম কি বলতো? পদ্মা নদী। তাহলে এই শাখার নাম কি? পদ্মা নদী। তাহলে বলতো গঙ্গার কোন শাখাটি বাংলাদেশে ঢুকেছে?
গঙ্গার যে শাখাটি বাংলাদেশে ঢুকেছে তার নাম কি? গঙ্গা নদীর যে শাখাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি? সবার কাছে প্রশ্ন। গঙ্গার যে শাখাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি? নাম কি? পদ্মা নদী। তাহলে এখন প্রশ্ন তোমাদের কাছে, পদ্মা বাংলাদেশের কোন জেলাতে প্রবেশ করেছে? সবার কাছে প্রশ্ন, পদ্মা বাংলাদেশের কোন জেলাতে প্রবেশ করেছে? পদ্মা বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে বলো? ওমা, চাঁদপুরে কেন? চাঁদপুর তো পদ্মা শেষ হয়ে গেছে ওখানে। আর কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? পদ্মা তো চাঁদপুরে শেষ। তাহলে পদ্মা বাংলাদেশের কোন জেলা দিয়ে? চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করেছে। পদ্মা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করলো। এই যে প্রবেশ করেছে, এই যে এখান থেকে তো প্রবেশ, এটা তো প্রবেশ পথ। আর এখানে গিয়ে তো শেষ হয়েছে পদ্মা। পদ্মা শেষ কোথায়? চাঁদপুরে। বলতো পদ্মা কোন পর্যন্ত গেছে বলতো? এই পদ্মার শেষ কোথায় বলতো? পদ্মার শেষ কোথায়? পদ্মা শেষ হয়েছে চাঁদপুরে। আর পদ্মা প্রবেশ করেছে কই থেকে? চাঁপাইনবাবগঞ্জ দিয়ে। তাহলে এই হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী এসে দুই ভাগে ভাগ হয়ে গেল। ভারতের অংশকে বলা হচ্ছে ভাগীরথী, আর বাংলাদেশের যে অংশ প্রবেশ করেছে তাকে বলা হচ্ছে পদ্মা। পদ্মা কি পর্যন্ত গেছে? চাঁদপুর পর্যন্ত গিয়েছে পদ্মা। তোমরা কি এটুকু বুঝতে পারছো? এইটুকু কি ক্লিয়ার সবাই? এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? ওকে, ঠিক আছে, এটুকু ক্লিয়ার হয়েছে। এখন দেখো, ভারত কিন্তু এখানেই কিন্তু ফারাক্কাবাদ দিয়েছে, এই জায়গাতে, এটার মুখে। এটাই সেই ফারাক্কাবাদ। তাহলে ফারাক্কাবাদ দিয়ে কোন নদীর পানি আটকায় দেওয়া হয়েছে বলো তো ভাই? ফারাক্কাবাদ দিয়ে কোন নদীর পানি আটকে দেওয়া হয়েছে বলো? কোন নদীতে পানি আসে না বেশি? ফারাক্কাবাদ দিয়ে কোন নদীর পানি আটকায় দেওয়া হয়েছে বলো তো? পদ্মার পানি কিন্তু আটকে দেওয়া হয়েছে। এই যে পদ্মার পানি, এই যে পদ্মার মুখে দেওয়া হয়েছে, দেখছো? তাহলে কি হয়? গঙ্গা নদীর পানি, এই যে হিমালয় থেকে পানি আসে, হিমালয় থেকে পানি এসে পানিটা এখন যায় কোথায়? ভারতের অংশে। এই অংশটা টৈটম্বুর থাকে। আর এখানে অল্প পানি যায়, অল্প হালকা পানি আসে এখন। আগে এখানেই প্রচুর পানি আসতো, এখন অল্প পানি আসে। সবচেয়ে বেশি পানি এখন কোথায় যায়? ভাগীরথীতে যায়। ঠিক আছে। এই ফারাক্কাবাদের কাজ শুরু হয়েছে 61 সালে, 1961। 61। আর উদ্বোধন করা হয়েছে 1975 সালে। 61 উদ্বোধন করেছে কত সালে? 1975 সালে ফারাক্কাবাদ উদ্বোধন করা হয়েছে। আর ফারাক্কাবাদের গেট আছে মোট 109টা গেট। কয়টা গেট? গেট আছে মোট 109টি গেট। তাহলে ফারাক্কাবাদের গেট আছে কয়টা? মোট 109টা গেট আছে। কত সাল বলেছি? 61 থেকে 75। 61 সালে ফারাক্কাবাদের কাজ শুরু হয়েছে, 75-এ ফারাক্কাবাদ উদ্বোধন করা হয়েছে। ঠিক আছে। আর গেট কয়টা? 109টা গেট আছে ফারাক্কাবাদের। দেখো, একটা কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। কেন? পদ্মাকে বলা হতো কৃত্তিনাশা নদী। পদ্মাকে কি বলা হতো? কৃত্তিনাশা। কৃত্তি মানে সৃষ্টি, নাশ মানে ধ্বংস। যে পদ্মা নদীর এত স্রোত ছিল, যখন এই ফারাক্কাবাদ ছিল না, তখন পদ্মার এই গঙ্গার পানি সরাসরি পদ্মাতে ঢুকতো, সোজা সোজা, কিন্তু এই পদ্মা সোজা ঢুকতো। কিন্তু ফারাক্কাবাদ দেওয়ার পরে এই পদ্মাকে আর কৃত্তিনাশা বলা হচ্ছে না। কৃত্তি মানে সৃষ্টি, নাশ মানে ধ্বংস। যে নদী কীর্তি নাশ করতো সেই নদীকে কীর্তিনাশা বলা হতো। ও ভাই, 75-এর পর আর পদ্মার সেই প্রমত্ত পদ্মা নেই, সেই পদ্মার জোর নেই, পদ্মার ওই রকম ভাঙে না। শুধু ভাঙে কখন? যখন ভারত বন্যায় পড়ে। যখন ভারতে প্রচুর বন্যা, তখন ভারত এই গেটটা ছেড়ে দেয়। তখন পানি গলকল কলকল করে চলে আসে বাংলাদেশে। বাংলাদেশে এসে এই নদী তখন চর পড়ে থাকে, নদী আর পানি নিতে পারে না, তখন দুই পাশে পানি উপচে পড়ে। কারণ আমাদের নদী তো চর পড়ে থাকে। যখন ভারতে বন্যা হয় তখন ভারত ফারাক্কাবাদ ছেড়ে দেয়। আর যখন পানির প্রয়োজন, আমাদের শুষ্ক মৌসুম, তখন ভারত ফারাক্কাবাদে পানি আটকায় রাখে। এটা হলো সেই ফারাক্কাবাদ। ঠিক আছে। যাকে বাংলাদেশের মরণ ফাঁদ বলা হয়, যাকে বাংলাদেশের কি বলা হয়? মরণ ফাঁদ বলা হচ্ছে ফারাক্কাবাদকে। ঠিক আছে। লক্ষ্য করো ভাইয়েরা, এটুকু কি ক্লিয়ার? এটুকু সবাই ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? ওকে। এদিকে লক্ষ্য করো এবার, এই সাইডে এই জায়গা আছে, এখানে আছে হলো তিব্বত। এই জায়গায় একটা রাষ্ট্র আছে, নাম কি? তিব্বত, মানে চীনের তিব্বত। ও ভাই, তিব্বতে কি, চীনের তিব্বতে কি হিমালয় নাই? এখানে আছে, এই জায়গাতে কি আছে? তিব্বত আছে। তিব্বত, তিব্বত রাষ্ট্র। তিব্বতে কি হিমালয় নাই? সবাই বলো, তিব্বতে কি হিমালয় আছে না? চীনের তিব্বতে হিমালয় আছে না? দ্রুত উত্তর করো। অবশ্যই আছে। এই চীনের তিব্বতের এই জায়গার নাম
এই জায়গাটার নাম হলো, এই স্থানের নাম হলো হিমালয়ের হিমালয়ের মানস সরোবর হ্রদ। এই জায়গাটার নাম হলো তিব্বতের, এই জায়গাটার নাম হলো হিমালয়ের মানস সরোবর হ্রদ। হিমালয়ের যে পাহাড়, পাহাড় থেকে পানি পড়তেছে, পানি পড়ে এখানে অনেক পানি হয়েছে, পানি ভরে গেছে এই অংশে, পাহাড় থেকে মানে হিমালয় থেকে পানি, বরফ গলে পানি পড়ছে, হিমালয় থেকে বরফ গলে গলে পানি পড়তেছে, পানি পড়ে নিচে হয়েছে অনেক পানি, পানি হয়, ওই পানিতে একটা হ্রদ সৃষ্টি হয়েছে হিমালয়ের মানস সরোবর হ্রদ। তাহলে হ্রদের নাম কি? হিমালয়ের মানস সরোবর হ্রদ। কি হ্রদ? হিমালয়ের মানস সরোবর হ্রদ। কি হ্রদ? হিমালয়ের মানস সরোবর হ্রদ। এই হ্রদ থেকে একটা নদীর উৎপত্তি হবে, তিব্বতের এই অংশ থেকে একটা নদীর উৎপত্তি হবে, এই অংশ থেকে একটা নদীর উৎপত্তি হলো, এই নদীর নাম হলো ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। তাহলে বলতো ব্রহ্মপুত্রের উৎপত্তি কোন দেশ থেকে? সবার কাছে প্রশ্ন, ব্রহ্মপুত্রের উৎপত্তি কোন দেশ থেকে? সবার কাছে প্রশ্ন, ব্রহ্মপুত্রের উৎপত্তি কোন দেশ থেকে? সবাই বলো। চীনের কোন জায়গা থেকে ভাই? তিব্বত থেকে। তো চীনের কোথায় থেকে? তিব্বত থেকে। চীনের কোথায় থেকে? তিব্বত থেকে। তিব্বতের কোন, তিব্বতের হিমালয়ের কোন অংশ থেকে? নাম কি? তিব্বতের হিমালয়ের কোন অংশ থেকে ওই ব্রহ্মপুত্র উৎপত্তি? কোথায় থেকে উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র? তিব্বতের কোথায় থেকে? তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে। তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, উৎপত্তি হয়ে ব্রহ্মপুত্র ঢুকলো হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলা। এটা কুড়িগ্রাম জেলা। এই জেলার নাম কি বলতো? কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলা। তাহলে আমাদের কোন জেলাতে প্রবেশ করলো ব্রহ্মপুত্র? ব্রহ্মপুত্র কোন জেলাতে প্রবেশ করছে বলো? ব্রহ্মপুত্র বাংলাদেশে কোন জেলাতে প্রবেশ করেছে? কুড়িগ্রাম জেলাতে। ভাই ঠান্ডা মাথায়, কুড়িগ্রাম জেলাতে ব্রহ্মপুত্র প্রবেশ করলো। কোন জেলা? কুড়িগ্রাম জেলা। লক্ষ্য করো এবার, এই জায়গা আছে ভারতের সিকিম রাজ্য। সিকিম, এখানে কি আছে? ভারতের সিকিম, সিকিম রাজ্য আছে ভারতের। তাহলে এটা ভারতের কোন রাজ্য বলতো? সিকিম রাজ্য। তাহলে এই উপরে ভারতের একটা রাজ্য আছে, নাম কি বলতো? সিকিম। এখানে একটা ভারতের রাজ্য আছে, রাজ্যের নাম কি বলো? ভারতের এখানে একটা রাজ্য আছে, নাম কি? সিকিম রাজ্য। সিকিম কি রাজ্য বলতো? সিকিম রাজ্য, মানে সিকিম প্রদেশ। ভারতের 28টি প্রদেশের মধ্যে কিন্তু একটা সিকিম। এই সিকিম থেকে, এই সিকিমের পাহাড় থেকে, সিকিমের পাহাড় থেকে একটা নদী আসবে, সিকিমের পাহাড় থেকে একটা নদী আসবে এভাবে। এই নদীর নাম তিস্তা নদী। কি নদী? তিস্তা। এই নদীর নাম কি বলতো? তিস্তা নদী। বলতো সিকিম থেকে কোন নদীর উৎপত্তি? বলো ভাইরা বলো, সিকিম থেকে কোন নদীর উৎপত্তি? সবাই বলো, সিকিম থেকে কোন নদীর উৎপত্তি? সবাই সবাই, সিকিম থেকে কোন নদীর উৎপত্তি? তিস্তা নদীর। তাহলে তিস্তা নদীর উৎপত্তি কোথায়? ভারতের সিকিমের পাহাড় থেকে। ভারতের সিকিমের পাহাড় থেকে উৎপত্তি হয়েছে তিস্তা। দেখো তো, তিস্তা এসে কার সাথে মিলিত হয়েছে? সবাই বলো, তিস্তা এসে কার সঙ্গে মিলিত হয়েছে? তিস্তা এসে কার সঙ্গে মিলিত হয়েছে? সবার কাছে প্রশ্ন, তিস্তা এসে কার সঙ্গে মিলিত? ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। সবাই বলো, তিস্তা কার সাথে মিলে গেল? এদিক থেকে ব্রহ্মপুত্র আসলো, এদিক থেকে তিস্তা আসলো, এসে তিস্তা ব্রহ্মপুত্র মিলিত হয়ে গেল। তাহলে তিস্তা মিলিত হয়েছে ব্রহ্মপুত্রের সঙ্গে। এই জায়গাটার নাম কুড়িগ্রামের চিলমারি। জায়গার নাম হলো চিলমারি। চিলমারি। তাহলে এই জায়গাটার নাম হলো কুড়িগ্রামের চিলমারি। তাহলে চিলমারিতে আমরা লিখতে পারি, চিলমারি সমান তিস্তা, চিলমারিতে লিখতে পারি তিস্তা প্লাস ব্রহ্মপুত্র। তাহলে তিস্তা প্লাস ব্রহ্মপুত্র, বলো তিস্তা নদী আর ব্রহ্মপুত্রই চিলমারি। হ্যাঁ, তাহলে তিস্তা প্লাস ব্রহ্মপুত্র নদী কোন জায়গাতে মিলিত হয়েছে? বলো, তিস্তা প্লাস ব্রহ্মপুত্র নদী কোন জায়গাতে মিলিত হয়েছে বলো তো? হ্যাঁ, চিলমারি। তাহলে তিস্তা প্লাস
ব্রহ্মপুত্র নদী কোথায় মিলিত হচ্ছে? চিলমারিতে। চিলমারির জায়গা যদি বলি জেলা, বলি কোন জেলাতে মিলিত হয়েছে? চিলমারিতে একটা জায়গার নাম, একটা উপজেলার নাম। যদি বলি কোন জেলাতে মিলিত হয়েছে, কোন জেলায়? তিস্তার ব্রহ্মপুত্র নদ কোন জেলাতে মিলিত হয়েছে? কুড়িগ্রাম জেলা। আর জায়গা বললে কি হবে? চিলমারি। জেলা বললে কুড়িগ্রাম, জায়গা বললে চিলমারি। ও ভাই, দুই নদী মিলিত হয়ে কয় নদী হবে? দুইটা নদী মিলন হয়েছে, হয়ে কয়টা হবে? একটা না দুইটা? দুই নদী মিলন হয়ে কয় নদী হবে? এক নদী হবে। দুই নদী মিলিত এক নদী হবে, দেখা যাক। তাহলে দুই নদী মিলে এক নদী হলো, বড় রূপ ধারণ করলো। তাহলে দুই নদী মিলে, এই তিস্তা ব্রহ্মপুত্র মিলে নাম হলো কি? ব্রহ্মপুত্র। তাহলে তিস্তা ব্রহ্মপুত্রের মিলিত স্রোতধারার নাম কি বলতো? ব্রহ্মপুত্র। তাহলে তিস্তা ব্রহ্মপুত্রের মিলিত স্রোতধারার নাম কি? পরীক্ষার প্রশ্ন। তিস্তা আর ব্রহ্মপুত্রের মিলিত স্রোতধারার নাম কি? মিলিত স্রোতধারা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা। কিন্তু আমরা বলি এইভাবে যে তিস্তা নদী আর ব্রহ্মপুত্র নদী মিলিত হয়ে কি নাম হয়েছে? ব্রহ্মপুত্র হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদীর মিলিত স্রোতধারার নাম কি? মিলিত স্রোতধারার নাম কি? ব্রহ্মপুত্র। তাহলে দুই নদী মিলে কয় নদী হয়? এক নদী হয়। তাহলে তিস্তার ব্রহ্মপুত্র মিলিত হয়ে একটা নদী হচ্ছে, নাম কি? ব্রহ্মপুত্র। তাহলে তিস্তার শেষ কোথায়? বলো, তিস্তা নদীর শেষ কোথায়? সবাই বলো, তিস্তা নদীর শেষ কোথায়? সবার কাছে প্রশ্ন, তিস্তা নদীর শেষ কোথায়? সবাই সবাই, তিস্তা নদীর শেষ কোথায়? তিস্তা নদী কোথায় শেষ? কুড়িগ্রামের চিলমারিতে শেষ। তিস্তা নদী কোথায় শেষ? কুড়িগ্রামের চিলমারিতে শেষ। কুড়িগ্রামের চিলমারিতে শেষ। কুড়িগ্রামের কোথায়? চিলমারি, ওখানে তিস্তা শেষ। তিস্তা নদী কোথায় পতিত হয়েছে? পতিত মানে পতন। তিস্তার পতন কোথায়? তিস্তার পতন কোথায়? পতন পতিত হয়েছে কোথায়? তিস্তার পতন কোথায়? পতিত ব্রহ্মপুত্রে। তাহলে তিস্তার পতন কোথায়? ব্রহ্মপুত্রে। তিস্তার পতন কোথায়? ব্রহ্মপুত্রে। তিস্তার পতন ঘটছে কোথায় এসে? ব্রহ্মপুত্রে এসে। কোথায় এসে বলো তো? বলো, তিস্তার পতন ঘটছে কোথায়? ব্রহ্মপুত্রে। ভাইরা, তোমরা কেমন পড়াটা বুঝতেছো আমি কি পড়াচ্ছি? তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা শুধু আমার এই জিনিসগুলো শোনো আর আমার শুধু উত্তর দেওয়ার, বোঝার চেষ্টা করো। সবাই কি বুঝতেছো? ওকে, ঠিক আছে। মানে বিরক্ত বোধ করবো না, আমি যে যতটুকু পড়াবো ততটুকু নেওয়ার চেষ্টা করো, পুরো লেকচার শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে। তাহলে ব্রহ্মপুত্র নাম হলো, দেখো ভাইয়েরা, এই ব্রহ্মপুত্র যে জায়গাতে আমরা এখন এনেছি ব্রহ্মপুত্রকে, এই জেলার নাম জামালপুর জেলা। আমরা যেখানে ব্রহ্মপুত্র এনেছি জেলার নাম জামালপুর জেলা, আমাদের জামালপুর জেলা, জামালপুর। তাহলে জেলার নাম কি বলতো? জামালপুর জেলা। আমরা নাম রেখেছি, যেটা প্রধান নদী সেটার নাম অনুসারে নাম হয়। একজন বলছে ভাই তিস্তা কেন হইল না? যেটা প্রধান নদী সেটার নাম অনুসারে নাম হয়। এখানে তো তিস্তা প্রধান না, প্রধান তো ব্রহ্মপুত্র, যেটা বড় সেটার নাম অনুসারে নাম হয়। বুঝতে পারছো? লক্ষ্য করো। তাহলে আমরা কোথায় এখন, কোথায় আছি? ব্রহ্মপুত্র নদের কোন অংশে আছি? কোন জেলাতে আছি আমরা? বলো, ব্রহ্মপুত্রের নদের কোন জেলাতে আছি? জামালপুরে আছি। এই জামালপুর থেকে ভাইরা লক্ষ্য করো, জামালপুর থেকে একটা ঝামেলা, একটু ঝামেলা লক্ষ্য করবা। জামালপুর থেকে একটা ঝামেলা লক্ষ্য করবা। এই জায়গার নাম কিন্তু দেওয়ানগঞ্জ। জামালপুরের কোথায় বলো তো? দেওয়ানগঞ্জে। দেওয়ানগঞ্জ। জামালপুরের কোথায় বলো তো? দেওয়ানগঞ্জ। জামালপুরের কোন জায়গাতে? দেওয়ানগঞ্জে। দেওয়ানগঞ্জ। জামালপুরের কোথায়? দেওয়ানগঞ্জ। একটু ভালো করে বোঝো, এই জায়গার ট্যাচটা একটু ভালো করে বুঝবা। ছোট্ট করে আঁকা, এভাবে ছোট্ট করে আঁকাবা। ছোট একটা এরকম ছোট একটা ইয়া ছিল, একদম ক্ষুদ্র, আর একটা শাখা এইভাবে গেল। তাহলে বলো তো, ব্রহ্মপুত্র জামালপুর থেকে কয় ভাগ? ব্রহ্মপুত্র জামালপুর থেকে কয় ভাগ? ব্রহ্মপুত্র জামালপুর থেকে কয় ভাগ? সবাই সবাই, ব্রহ্মপুত্র জামালপুর থেকে কয় ভাগ? জামালপুর থেকে দুই ভাগ হয়েছে। ব্রহ্মপুত্র জামালপুর থেকে দুই ভাগ, অর্থাৎ দেওয়ানগঞ্জ থেকে ব্রহ্মপুত্র দুই ভাগ হয়েছে। কয় ভাগ? দুই ভাগ হয়েছে। দুই ভাগের মধ্যে ভাইয়েরা, এটাকে বলা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র, এটাকে বলা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। কি বলা হচ্ছে বলতো? তাহলে এই অংশকে বলা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র বলা হচ্ছে এই অংশটাকে। এই অংশ গেছে কোথায়? ভৈরব পর্যন্ত। কোন পর্যন্ত বলতো? ভৈরব। এই অংশটা গেছে কি পর্যন্ত? ভৈরব পর্যন্ত। ভৈরব।
তাহলে এই অংশটা পুরাতন ব্রহ্মপুত্র অংশটা কি পর্যন্ত গেছে বলো তো ভাইরা? ভৈরব পর্যন্ত। তাহলে পুরাতন যে অংশটা আমরা ময়মনসিংহের ভিতর দিয়ে, ময়মনসিংহ অর্থাৎ বাংলাদেশ যে কৃষি বিশ্ববিদ্যালয় ওর ভিতর দিয়ে চলে গেছে ভৈরবে। তাহলে বলো পুরাতন ব্রহ্মপুত্র কোথায় গেছে? ভৈরবে গেছে, ভৈরব। ওই জায়গায় ভৈরব লিখে রাখো। আর এই জায়গাতে, হ্যাঁ, আর এই জায়গাতে একটা অংশ আছে যার নাম ছিল জোনাই। এই যে একটা ছোট্ট অংশ, এটার নাম ছিল জোনাই। নাই কি ছিল বলতো? জোনাই। তাহলে আরেকটা যে অংশ তার নাম ছিল কি বলতো ভাই? জোনাই। তাহলে আরেকটা অংশের নাম কি? ব্রহ্মপুত্রের অংশ এখানে দুইটা, একটা পুরাতন ব্রহ্মপুত্র, একটা কি বলতো? পুরাতন ব্রহ্মপুত্র, একটা কি বলো ভাইয়া? একটা পুরাতন ব্রহ্মপুত্র, আর একটা কি? জোনাই। জো নাই। তাহলে যারা ভালো পড়ালেখা করে তা আমার পড়াটা আজকে ভালো বুঝবে। তাহলে এই অংশের নাম জোনাই, আর এটার নাম কি? পুরাতন ব্রহ্মপুত্র। তাহলে জামালপুর থেকে ব্রহ্মপুত্র কয় ভাগ? জামালপুর থেকে ব্রহ্মপুত্র কয় ভাগ? সবাই সবাই কয় ভাগ? কয় ভাগ? দুই ভাগ। কি কি দুই ভাগের নাম কি আমাকে লিখে দাও? দুই ভাগের নাম কি কি? দুই ভাগের নাম কি কি? সবাই লিখে দাও। দুই ভাগের নাম কি কি? দুই ভাগের নাম কি কি? দ্রুত লিখে দাও। দুই ভাগের নাম কি কি? দুইটা ভাগের নাম কি কি? দুইটা অংশের নাম কি কি? একটা, ওমা ভৈরব তো একটা জায়গার নাম। ওমা ভৈরব কেন? ভৈরব তো একটা জায়গার নাম। ভৈরব তো একটা জায়গা, একটা জায়গা, কিশোরগঞ্জের একটা জায়গার নাম ভৈরব। এটি একটি স্থান, কিশোরগঞ্জের একটা জায়গার নাম ভৈরব, কিশোরগঞ্জ জেলার মধ্যে পড়েছে। দুইটা অংশের নাম কি? পুরাতন ব্রহ্মপুত্র আর জোনাই। পুরাতন ব্রহ্মপুত্র আর কি? জোনাই। এটা হলো পুরাতন ব্রহ্মপুত্র, যেটা ভৈরবে গেছে, এটা ভৈরব জায়গা। আর একটা নাম কি? জোনাই। ঠিক আছে, লক্ষ্য করো। এখন যে জিনিসটা বুঝতে হবে, এই 1787 সালে, 1787 সালে ভূমিকম্প, ভূমিকম্প ও বন্যা হয়। 1787 সালে ভূমিকম্প কি হয়? বন্যা হয়। এটা মনে রেখো। ভূমিকম্পের কথা শুনে আমার একটা গল্প মনে পড়ে গেল। আমি কি 1 মিনিটের একটা গল্প বলে নিতে পারি তোমাদের সাথে? ভূমিকম্পের কথা শুনে একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? তোমার যদি অনুমতি দাও একটা গল্প বলে ফেলি 1 মিনিটে। হ্যাঁ, লক্ষ্য করো। তোমরা তো জানো ভূমিকম্প হইলে পর কাঁপাকাঁপি করে, তো জানো তো, ঠিক আছে? তো ভূমিকম্প একবার হওয়ার পরে কিন্তু পরে আবার হওয়ার সম্ভাবনা থাকে। এরকম ভূমিকম্প যেটা জোড়া ভূমিকম্প সেটা কিন্তু মারাত্মক। প্রথম ভূমিকম্পটা একটু নাড়াচাড়া করে যায়, আর তারপরে যে ভূমিকম্পটা হয় এটা কিন্তু ভেঙে চুরমার করে দিয়ে যায়। এই জোড়া ভূমিকম্প কিন্তু খুব খারাপ। জোড়া ভূমিকম্প মানে একটা ভূমিকম্প হওয়ার পরে কিছুক্ষণ পরে আবার হওয়ার সম্ভাবনা থাকে। যদি কখনো এরকম ভূমিকম্প হয়, সেজন্য মানুষ কি করে? প্রথম ভূমিকম্প হওয়ার পরে পরে কিন্তু মানুষ 1-2 ঘন্টা বাইরে অবস্থান করে। যারা সচেতন তারা প্রথমে একবার ভূমিকম্প হওয়ার পরে 1-2 ঘন্টা কিন্তু বাইরে অবস্থান করে, ঘরে অবস্থান করে না। কারণ তারা জানে যে ভূমিকম্প প্রথমবার যদি নাড়াচাড়া করে যায়, পরে যখন আবার হয় তখন কিন্তু চুরমার করে দিয়ে যায়। সেই জন্য সচেতন ব্যক্তিরা কি করে? প্রথমে হচ্ছে ভূমিকম্প হওয়ার পর 1-2 ঘন্টা কিন্তু বাইরে থাকে। কারণ ভূমিকম্প হওয়ার পর আবার যদি হয় তাহলে চুরমার হয়ে যাবে একবারে। তো লক্ষ্য করো, একবার তোমার হচ্ছে সেটা হলো তোমার একবার একবার ভূমিকম্প হয়েছে। তো তামান ঢাকাতে, তখন আমরা ঢাকাতে প্রথম এসেছি। তো ভূমিকম্প হয়েছে, তামান ঢাকাতে মাইকিং করা হয়েছে যে ভূমিকম্প হয়েছে, আজকে রাতে আবার ভূমিকম্প হতে পারে। মাইকিনে ঘোষণা করা হচ্ছে ঢাকাতে যে ভূমিকম্প হয়েছে, মানুষকে সতর্ক করা হচ্ছে। ঢাকার সত্যি ঘটনা, কিন্তু একদম রিয়েল ঘটনা। ভূমিকম্প হয়েছে, মানুষকে সচেতন করা হচ্ছে মাইকিং দিয়ে যে আজকে আবার ভূমিকম্প হতে পারে। যেহেতু ভূমিকম্প একবার হয়েছে, দ্বিতীয়বার ভূমিকম্প হলে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, আপনারা সবাই বাহিরে অবস্থান করুন। মাইকিং করতেছে ঢাকাতে যে আপনারা সবাই বাইরে অবস্থান করুন, একবার ভূমিকম্প হয়েছে, আজকে রাতে আবার ভূমিকম্প হতে পারে, আপনারা সবাই বাইরে অবস্থান করুন। তো সবার মনে আতঙ্ক, সবাই আতঙ্কে, কেউ বাসায় আছে কিন্তু আতঙ্কের মধ্যে আছে, কেউ কেউ একত্রে আছে, পরিবার পরিজন ওই মধ্যে একত্রে আছে। ঢাকার কাহিনী কিন্তু একত্রে আছে যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, বাংলা সিনেমার কাহিনী। কেউ আবার বাইরে অবস্থান করতেছে ওই রাতে। ওই দিন, ওই দিন তোমার একজন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল আছে, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় হলের পোলাপানও ঘুমায় গেছে রাত 3টার দিকে। রাত 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের সামনে গিয়ে হলের পোলাপান ঘুমায় আছে, হঠাৎ করে শব্দ হচ্ছে এরকম, মানে একজন গিয়ে মানে চেঁচামেচি করতেছে, ভূমিকম্প ভূমিকম্প, মানে রাত 3টার দিকে, ওই রাতে যে রাতে সবাই আতঙ্কে মাইকিং করা হয়েছে, যে রাতে ভূমিকম্প 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 ভূমিকম্প, যে রকম আওয়াজ হয়েছে এমনি সবার মনের মধ্যে আতঙ্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা হলে ছিল এমনি তো মনের মধ্যে আতঙ্ক আজ রাতে ভূমিকম্প হবে। এই ভূমিকম্প শব্দটা রাত 3টার দিকে শুনে কেউ 3 তলা থেকে লাফ, কেউ 4 তলা থেকে লাফ দিয়েছে, কারোর হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, মানে লাফ দিয়ে দিয়ে কারোর হাত মাথা ফেটে গেছে, এরকম অবস্থা, কেউ জানালাতে লাফ দিছে, অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানের হাত পা ভেঙে ওই রাতে অস্থির হয়ে গেছিল। পরে শোনা যায় ওই ভূমিকম্পটা, ওই ভূমিকম্প ছিল না, ওটা ওটা কি হয়েছিল, একজন ওই রাতে খাইছে, খাওয়া বোঝো তো, খাইছে খাইছে খেয়ে ওই দিক তো ভূমিকম্পের মাইকিং করছে না, ওইটা খাওয়ার পরে ওর মাথায় শুধু ভূমিকম্পই ঘুরতেছে। ওই হলের সামনে গিয়ে রাত 3টার সময় আওয়াজ দিচ্ছে ভূমিকম্প 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 ভূমিকম্প, মানে খাইয়ে ওর মাথা নষ্ট হয়ে গেছে, খালি ভূমিকম্প হচ্ছে ওর মাথার মধ্যে। ওই ভূমিকম্প, ওই কথা শুনে রাত 3টার সময় পোলাপান এমনি আতঙ্কে ছিল, 3 তলা 4 তলা থেকে লাফ দিয়ে পড়ে, পরে শোনা যায় যে একজন নেশা করেছে, নেশা করে হলের সামনে গিয়ে ভূমিকম্প ভূমিকম্প করতেছিল, পোলাপান ওই শব্দ শুনে লাফ দিচ্ছে আর কি, বুঝতে পারছো? যাই হোক, লক্ষ্য করো, তো এই হচ্ছে ভূমিকম্পের গল্প। তো ভাইরা, এটা কিন্তু সত্যি ঘটনা, মিথ্যা ঘটনা না, দেখো। ওকে, তাহলে হচ্ছে কি বলেছি, 1787 সালে ভূমিকম্পের কথা বলেছি, বন্যার কথা বলেছি। হ্যাঁ, আচ্ছা, সবাই সবাই কি আবার আবার পড়ায় ফিরে আসলাম। তাহলে ভূমিকম্পটা এখানে কত সালে হয়েছিল, ভূমিকম্প বন্যা কত সালে হয়েছিল, সবাই বলো, ভূমিকম্প বন্যা কত সালে হয়েছিল? 1787 সালে হয়েছিল। প্রচুর পরিমাণে বন্যা হয়েছে ভারতে, চীনে, কথা বুঝো, ভারতে চীনে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে। এই বন্যার পানি ঢুকছে কোথায়? ভারতে, চীনে বন্যা হয়েছে, ভারতে বন্যা হয়েছে, এই পানি ঢুকছে কোন নদীতে? সবাই বলো, এই 17 সালের ভূমিকম্প আর বন্যা হয়েছে, এই বন্যার পানি ঢুকছে কোন নদীতে? চীনে যদি হয় তাহলে বন্যার পানি ঢুকবে কোথায়? ব্রহ্মপুত্রে। ভারতেও বন্যা হয়েছে, পানি ঢুকছে কোন নদীতে? মানে এই অঞ্চলে প্রচুর বন্যা হয়েছে, ব্রহ্মপুত্রে পানি ঢুকেছে, তিস্তায় পানি ঢুকেছে, তিস্তা, ব্রহ্মপুত্র এবং তিস্তায় প্রচুর পরিমাণে পানি ঢুকেছে। এই দুইটা নদীতে পানি ঢুকে, এই পানির চাপ পড়ছে কার উপরে বলতো? এই পানির চাপ একা পড়ছে কোন নদীর উপরে? প্রচুর পরিমাণে তিস্তা ব্রহ্মপুত্রে পানি ঢুকেছে, এই পানির চাপ পড়ছে কোন নদীর উপরে? তিস্তা ব্রহ্মপুত্রের পানির চাপ পড়ছে কোন নদীতে? এই কোন নদীতে? সবাই উত্তর করো না, কথা বলো না কেন? কোন নদীতে পানির চাপ পড়লো? ব্রহ্মপুত্র নদীতে। কোন নদী বলতো, কোন নদ বা নদী? ব্রহ্মপুত্র নদ বা নদীতে পানির চাপ পড়লো, প্রচুর পানির চাপ পড়ছে, পানির চাপ, একদিকে ভূমিকম্প একদিকে বন্যা, বাংলাদেশের উপর চাপ পড়ছে, কোন নদীর উপরে? ব্রহ্মপুত্র নদীর উপরে চাপ পড়ছে। চাপ পড়ে ভাইয়েরা, এই যে পানি আসতেছে, প্রচুর পানি উপচে পড়েছে, পানি পানি বন্যার ফলে উপচে পড়েছে, এই পানির চাপ পড়েছে ব্রহ্মপুত্রের উপরে। পরে এই ব্রহ্মপুত্রের এই পুরাতন শাখা আর চাপ নিতে পারতেছে না, তখন এই যে জোনাই, যে অংশটা, যে অংশ জোনাই, এই জোনাই পানির চাপে ভাঙতে 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 ভাঙতে, পানির চাপে ভাঙতে 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 এই জোনাই হয়ে যায় অনেক বড় নদী, যার নাম হয় যমুনা। তাহলে জোনাই হয়ে গেল কি বলতো? এই 1787 সালের ঘটনা। জোনাই কি নদী হয়ে গেল? সবাই বলো, এই জোনাই, এই জোনাইয়ে পানি ঢুকে জোনাই খাল পরে কি কোন নদী পরিণত হলো? যমুনা নদীতে পরিণত হলো। তাহলে বলতো, যমুনা নদীর সৃষ্টি কত সালে? সবার কাছে প্রশ্ন, যমুনা নদীর সৃষ্টি কত সালে? সবাই সবাই বলো, যমুনা নদীর সৃষ্টি কত সালে? ওই সবাই বলো, যমুনা নদীর সৃষ্টি কত সালে? 1787 সালের ভূমিকম্প বন্যার ফলে। ব্রহ্মপুত্রে পানি ঢুকে যায়, তিস্তাতে পানি ঢুকে, ব্রহ্মপুত্রের উপর পানির চাপ পড়ে, এই চাপটা পুরাতন ব্রহ্মপুত্র নিতে পারে না, পানি ঢুকে পড়ে জোনাই খালে। এই জোনাই খাল, আমরা যে জোনাই বললাম, ওই জোনাইটা ভাঙতে ভাঙতে অনেক বড় ধরনের নদী হয়ে যায়, আস্তে আস্তে তার নাম হয় কি? যমুনা। তাহলে যমুনা আসলো ভাইয়েরা। তাহলে দেখো, তাহলে বলো তো যমুনার পূর্ব নাম কি? যমুনার পূর্বে নাম ছিল কি? সবার কাছে প্রশ্ন, যমুনার পূর্বে নাম ছিল কি? সবাই সবাই, যমুনার পূর্বের নাম কি? সবাই বলো, যমুনার পূর্ব নাম কি? যমুনার পূর্ব নাম কি? যমুনার পূর্ব নাম কি? জোনাই। যমুনার পূর্ব নাম কি? জোনাই। দেখো, জোনাই থেকে কিন্তু হয়ে গেল কি? যমুনা।
তাহলে 1787 সালের ভূমিকম্প বন্যার ফলে পানির চাপে সৃষ্টি হয়েছে কি যমুনা বা জোনাই, জোনাই থেকে হয়েছে যমুনা। তাহলে এখানে দেওয়ানগঞ্জ থেকে তুমি দুইটা শাখা পাবা বর্তমানে। বর্তমানে দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রের দুইটা শাখা পাবা, কি কি বলো? বর্তমানে দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রের দুইটা শাখা পাবা, দুইটা শাখার নাম লেখো। বর্তমানে দুইটা শাখার নাম লেখো। দেওয়ানগঞ্জ থেকে দুইটা শাখা বের হয়ে গেছে, দুইটা শাখা কি কি বলো? বর্তমানে দুইটা নদী এখানে পাওয়া যাবে, কোন কোন নদী? সবাই উত্তর করো সবাই। দেওয়ানগঞ্জ থেকে দুইটা নদী পাওয়া যাবে, ওটা কি কি? পুরাতন ব্রহ্মপুত্র আর যমুনা। পুরাতন ব্রহ্মপুত্র আর কি যমুনা। এটার নাম পুরাতন ব্রহ্মপুত্র দেওয়া হয়েছে কারণ এই যমুনা নতুন হয়েছে, এই যমুনা নতুন বলে এর নাম হয়েছে পুরাতন ব্রহ্মপুত্র। এটা এই অংশের নাম। বুঝতে পেরেছো? তোমরা কি এটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝতে পেরেছো ভাই? একটু আমাকে বুঝতে একটু কমেন্ট করে জানাও সবাই। বুঝতে পেরেছো সবাই? ঠিক আছো তো? সবাই ঠিক আছো নাকি ভূমিকম্প হচ্ছে মাথায়, কোনটা? ঠিক আছো নাকি ভূমিকম্প হচ্ছে? ঠিক আছো তো? ওকে, ঠিক আছে। লক্ষ্য করো এখন ভাইয়ারা, এটার নাম কি? যমুনা। হ্যাঁ, এটা আসলো কি? যমুনা নামে, যমুনা। বলতো যমুনা আবার কোনটাতে আসলো? যমুনা প্রবাহিত হয়ে কোন নদীর সাথে মিললো? সবার কাছে প্রশ্ন, যমুনা প্রবাহিত হয়ে এসে কোন নদীর সাথে মিলছে? বলো, যমুনা প্রবাহিত হয়ে এসে কোন নদীর সাথে মিলছে? কোন নদীর সাথে? সবাই উত্তর করো সবাই। কোন নদীর সাথে মিলছে? পদ্মার সাথে মিলে গেল। এই যে এই যে পদ্মার সাথে যেখানে মিলেছে, যেখানে পদ্মার সাথে মিলেছে, এই জায়গার নাম কি? গোয়ালন্দ, রাজবাড়ী। রাজবাড়ী জেলার রাজবাড়ী জেলার গোয়ালন্দ। রাজবাড়ী জেলার গোয়ালন্দ। এখানে কে কে মিলিত হয়েছে? পদ্মা প্লাস যমুনা। পদ্মা প্লাস যমুনা। তাহলে বলো তো পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে? সবার কাছে প্রশ্ন, পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে? সবাই বলো, পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? সবাই সবাই, পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে? সবার কাছে প্রশ্ন, সবাই উত্তর করো। পদ্মা যমুনা কোথায় মিলিত? রাজবাড়ির গোয়ালন্দে। রাজবাড়ির কোথায়? গোয়ালন্দে। রাজবাড়ির কোথায়? গোয়ালন্দে। রাজবাড়ির গোয়ালন্দে। তাহলে পদ্মা যমুনা মিলিত হয়ে গোয়ালন্দে মিলিত হয়ে, তাহলে পদ্মা আর যমুনা মিলিত হয়েছে রাজবাড়ী গোয়ালন্দে। এই জায়গাতে এই যে যমুনা এসে মিলিত হলো পদ্মার সাথে, এই যে রাজবাড়ী গোয়ালন্দে। তাহলে দুই নদী মিলে কয় নদী হবে? ও ভাই কথা কও, দুই নদী মিলে কয় নদী হবে? এক নদী। তাহলে দুই নদী মিলে কয় নদী হবে? এক নদী। এই যে দুই নদী মিলে এক নদী হলো, যার নাম হলো কি? পদ্মা। তাহলে পদ্মা যমুনা মিলিত হয়ে নাম হবে কি? পদ্মা। এই যে পদ্মা। তাহলে পদ্মা যমুনা মিলিত হয়ে নাম হবে কি? বলো, পদ্মা যমুনা মিলিত হয়ে নাম হবে কি? সবার কাছে প্রশ্ন, পদ্মা যমুনা মিলিত হয়ে নাম হবে কি? পদ্মা নদী। তাহলে বলো তো দেখি, তাহলে পদ্মা হয়ে গেল। তাহলে পদ্মা নদী, এই যে পদ্মা নদী আর এই যে যমুনা নদী মিলিত হয়ে এই অংশের নাম কি? পদ্মা। তাহলে তোমাদের কাছে প্রশ্ন, যমুনার শেষ কোথায়? সবাই বলো, যমুনার শেষ কোথায়? সবাই সবাই, যমুনার শেষ কোথায়? সবার কাছে প্রশ্ন, যমুনার শেষ কোথায়? যমুনার শেষ পদ্মায়, কিন্তু কোন জায়গায়? যমুনার শেষ কোন জায়গাতে? রাজবাড়ির গোয়ালন্দে, কিন্তু যমুনা শেষ। রাজবাড়ির গোয়ালন্দে কে শেষ? যমুনা শেষ। যদি বলি কোন যমুনা কোন নদীতে পতিত হয়েছে? যমুনা কোন নদীতে গিয়ে পতিত হয়েছে? যমুনা পদ্মাতে গিয়ে পতিত হয়েছে। কোথায় গিয়ে পতিত হয়েছে? পদ্মাতে গিয়ে পতিত হয়েছে। তাহলে পদ্মা গেল কোথায়? পদ্মা চাঁদপুরে গেছে। তাহলে যমুনা আর পদ্মা মিলিত হয়ে পদ্মা গেছে কই? চাঁদপুরে। যে চাঁদপুরে। তাহলে দেখো তো আমাদের কয়টা নদীর মাথা বের হয়ে আছে এখনো? কয়টা নদীর মাথা বের হয়ে আছে? কয়টা নদীর মাথা বের হয়ে আছে? কয়টা নদীর মাথা বলো তো? দুইটা নদী। একটা পুরাতন ব্রহ্মপুত্রের মাথা ভৈরবে আছে, কিন্তু এই যে মাথাটা বের করে রাখছে, আমরা একটু পরে মিলাবো এটা। ভৈরবে একটা মাথা আছে আর পদ্মার মাথা আছে কই? চাঁদপুরে। এই দুইটা মাথা কিন্তু বের হয়ে আছে এখন, এটা মিলাই না, আমরা মিলাবো একটু পরে। একটা ভৈরবে আছে ব্রহ্মপুত্রের মাথা, আর যমুনার পদ্মা মিলিত হয়ে পদ্মা গেল চাঁদপুরে। চাঁদপুরে কিন্তু পদ্মা এখানে মাথা বের করে রেখেছে। ওকে ভাই, বুঝতে পারো নাকি ঘোরে? মাথা ঘোরে নাকি বোঝো? বোঝো বোঝো? কথা কও, বোঝো? মাথা ঘোরে না? আচ্ছা, একটু ঘুরলে পরে একটু চেষ্টা করো, ভালো হবে, ঠিক আছে? অনেক কষ্ট করে পড়াচ্ছি, অল্প একটু কষ্ট করো, পড়াটা আজীবন মনে থেকে যাবে।
মানে মুখস্থ করা বাদ দিয়ে আমার পড়াটা বলছো আজীবন মনে থাকবে, একটা সম্পদে পরিণত হবে, ঠিক আছে? যদি মুখস্থ করতে চাও তাহলে বুঝবা না, প্যাচ লেগে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঘুরতে ঘুরতে বুঝতেছি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়ারা, যতটুকু বুঝিয়েছি তোমরা কি ক্লিয়ার? আমি এতটুকু একটু রিভাইজ দিচ্ছি, এতটুকু রিভাইজ দিয়ে আমরা পরে লাস্ট ফিনিশিং দিব। তাহলে বলো তো, হিমালয়ের গঙ্গোত্রী, সবাই একটু রিভাইজ দিচ্ছি, রিভাইজ। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, ভারতের অংশ থেকে কোন নদীর উৎপত্তি? সবাই কোন নদীর উৎপত্তি? সবাই সবাই কোন নদীর উৎপত্তি? গঙ্গা। কার উৎপত্তি? গঙ্গা। গঙ্গা, হ্যাঁ। এই গঙ্গা মুর্শিদাবাদ থেকে কয় ভাগে ভাগ? ভারতের মুর্শিদাবাদ জেলা থেকে গঙ্গা কয় ভাগে ভাগ? গঙ্গা কয় ভাগে ভাগ? 2 ভাগে ভাগ। গঙ্গার ভারতীয় অংশের নাম কি? গঙ্গার ভারতীয় অংশের নাম কি? গঙ্গার ভারতীয় অংশের নাম কি? ভাগীরথী। এই হচ্ছে ভাগীরথী নদী, যে গঙ্গার যে অংশ ভারতে আছে তার নাম ভাগীরথী। গঙ্গার যে অংশ বাংলাদেশে ঢুকেছে তার নাম কি? গঙ্গার যে অংশ বাংলাদেশে প্রবেশ করছে তার নাম কি? পদ্মা। তার নাম কি বলতো? পদ্মা। পদ্মা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? পদ্মা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করেছে। তাহলে যদি প্রশ্ন করি, চাঁপাইনবাবগঞ্জ কোন নদীর তীরে? চাঁপাইনবাবগঞ্জ কোন নদীর তীরে? পদ্মা নদীর তীরে, তাই না? কোন নদীর তীরে বলো তো? পদ্মা নদীর তীরে। চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করে পদ্মা কোন পর্যন্ত গেছে? বলো, পদ্মা কোন পর্যন্ত আছে? কোন পর্যন্ত পদ্মা? চাঁদপুর পর্যন্ত পদ্মা। এইটুকু একটা পার্ট। এবার উপর দিয়ে একটা পার্ট এর সাথে আমরা মিলাই দিচ্ছি আর কি। চীনের তিব্বতের যে হিমালয়ের অংশ আছে সেই অংশের নাম হচ্ছে হিমালয়ের মানস সরোবর। সরোবর, মানস সরোবর। এই মানস সরোবর থেকে, মানস সরোবর হ্রদ থেকে, তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে কোন নদীর উৎপত্তি বলতো? কোন নদীর উৎপত্তি? হিমালয়ের মানস সরোবর হ্রদ থেকে কোন নদীর উৎপত্তি? ব্রহ্মপুত্র। কার উৎপত্তি? সবাই সবাই উত্তর করো। ব্রহ্মপুত্রের উৎপত্তি। ব্রহ্মপুত্র বাংলাদেশের কোন জেলাতে প্রবেশ করেছে ভাইয়া বলতো? ব্রহ্মপুত্র বাংলাদেশের কোন জেলাতে প্রবেশ করেছে? কোন জেলা? কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলা, এটা সবাই বুঝতে পেরেছে। তাহলে কুড়িগ্রাম কোন নদীর তীরে? সবার কাছে প্রশ্ন, কুড়িগ্রাম কোন নদীর তীরে? কুড়িগ্রাম হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে। কোন নদীর তীরে? ব্রহ্মপুত্র। ওকে, ঠিক আছে। দেখো, এদিকে ভারতের সিকিম রাজ্য থেকে, সিকিমের পাহাড় থেকে, ভারতের একটা রাজ্য আছে সিকিম, সিকিম থেকে একটা নদীর উৎপত্তি হলো তিস্তা। সিকিম থেকে নদীর উৎপত্তি তিস্তা নদী। এই তিস্তা প্রবেশ করছে কিন্তু নীলফামারী দিয়ে। তিস্তা প্রবেশ করছে কোন জেলা দিয়ে? নীলফামারী জেলা দিয়ে। নীলফামারী। তাহলে তিস্তা প্রবেশ করেছে কোন জেলাতে? নীলফামারী। নীলফামারী। তারপর তো তিস্তা নদী কোন জেলাতে প্রবেশ করেছে? সবার কাছে প্রশ্ন, তিস্তা নদী কোন জেলাতে প্রবেশ করলো? নীলফামারী জেলাতে প্রবেশ করলো। নীলফামারী প্রবেশ করে এই তিস্তা এসে কার সাথে মিলিত হয়েছে? তিস্তা সিকিম থেকে উৎপত্তি হয়ে নীলফামারী দিয়ে বাংলাদেশে ঢুকে কার সাথে মিলিত হলো? কার সাথে মিলিত হলো তিস্তা? সবাই, ব্রহ্মপুত্রের সাথে মিলিত হলো। তাহলে তিস্তা নদী, পরীক্ষার প্রশ্ন আসে, তিস্তা ও ব্রহ্মপুত্র কোথায় মিলিত হয়েছে? তিস্তা ও ব্রহ্মপুত্র কোন জেলায় মিলিত হয়েছে? কোন জেলায়? তিস্তা ও ব্রহ্মপুত্র কোন জেলায় মিলিত হয়েছে? কোন জেলায়? কুড়িগ্রামের। যদি বলি কোন জায়গায় মিলিত হয়েছে, কোন জায়গায়? কুড়িগ্রামের কোন জায়গায়? কুড়িগ্রামের কোন জায়গায়? কুড়িগ্রামের চিলমারিতে। তিস্তা নদী আর ব্রহ্মপুত্র নদী মিলিত হয়ে মিলিত স্রোতধারার নাম কি হয়েছে? তিস্তা ব্রহ্মপুত্র মিলিত হয়ে মিলিত স্রোতধারার নাম কি হয়েছে বলো? মিলিত স্রোতধারার নাম কি? দুইটা নদী মিলে এক নদী হয়েছে, তার নাম কি? ব্রহ্মপুত্র। এই যে ব্রহ্মপুত্র আসলো জামালপুরে। জামালপুরের দেওয়ানগঞ্জে যখন আমরা আছি তখন একটা গল্প বলেছি ভূমিকম্পের। এই ভূমিকম্প হয়েছে, একদিকে ভূমিকম্পে ফাটল সৃষ্টি হয়েছে, ফাটল, বড় বড় ফাটল, আর একদিকে বন্যার ফলে পানি ঢুকেছে এই বাংলাদেশে। এই ব্রহ্মপুত্র তিস্তা নদীতে পানি ঢুকেছে, একদিকে ভূমিকম্পের ফলে ফাটলের সৃষ্টি হয়েছে। প্রচুর পরিমাণে পানি ঢুকে এই এই জায়গায় একটা ছোট খাল ছিল যার নাম ছিল জোনাই। ওই জোনাই নদী, ছোট নদী ভাঙতে ভাঙতে পরে বড় নদী হয়েছে, নাম হয়েছে কি? যমুনা। এটা এই 1700 সালের ভূমিকম্পের ফলে বা বন্যার ফলে। আর ব্রহ্মপুত্রের যে প্রাচীন শাখা, সেটা গিয়েছে কোথায়? ময়মনসিংহের ভিতর দিয়ে ভৈরবে চলে গেছে, ভৈরবে। এটা প্রাচীন শাখা, পুরাতন শাখা ব্রহ্মপুত্রের। আর যে শাখাটি নতুন হয়েছে ভূমিকম্পের ফলে তার নাম কি, বা বন্যার ফলে, তার নাম হলো যমুনা। তাহলে যমুনা গেছে কই বলো? যমুনা গেছে কোথায়? কোন নদীতে গেছে যমুনা? যমুনা কোথায় গেছে? পদ্মায় গেছে। পদ্মায় গিয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে কোন জেলাতে গিয়ে? যমুনা গিয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে কোন জেলাতে? রাজবাড়িতে। রাজবাড়ির কোন জায়গায়? গোয়ালন্দে।
রাজবাড়ির কোথায়? গোয়ালন্দে। তাহলে পদ্মা আর যমুনা, পদ্মা প্লাস যমুনা মিলিত হয়েছে রাজবাড়ির গোয়ালন্দে। তাহলে পদ্মা যমুনা মিলিত হয়ে নাম হয়েছে কি? পদ্মা যমুনা মিলিত হয়ে, দুইটা নদী মিলিত হয়ে নাম হয়েছে কি বলতো? দুইটা নদী মিলিত হয়েছে, নাম হয়েছে পদ্মা। তাহলে পদ্মা গিয়ে কোথায় শেষ হয়েছে? চাঁদপুর। পদ্মা গিয়ে কোথায় শেষ? চাঁদপুরে। তাহলে এখানে ভৈরবে পুরাতন ব্রহ্মপুত্র থামায় রাখছি আমরা, আর পদ্মাকে থামায় রাখছি কোথায়? চাঁদপুরে। তোমরা কি এতটুকু বুঝতে পারছো? এবার ফিনিশিং দিব, বুঝতে পারছো? ফিনিশিং হবে এবার, ফিনিশিং মানে এই সাইডটা, এবার এই সাইডটাতে ফিনিশিং দিব, ঠিক আছে? রেডি? রেডি হয়েছো? ওকে, ঠিক আছে। হ্যাঁ সবাই মানে এইটুকু ভালো করে বুঝে ফেলো। হ্যাঁ দেখো, এটা হলো আমাদের সিলেট জেলা, সিলেট। এটা আমাদের কোন জেলা বলতো? সিলেট। তাহলে এই জায়গাতে কি আছে বলতো ভাই? সিলেট আছে, সিলেট। কি আছে এখানে? সবাই বলো, এখানে কি আছে? সিলেট, সিলেট। হ্যাঁ, সিলেটের পাশে আছে, এই জায়গাতে আছে আসাম রাজ্য, না? আসাম। কোন রাজ্য আছে বলো তো? আসাম রাজ্য আছে, আসাম। সিলেটের পাশে ভারতের কোন রাজ্য বলো তো? বলো, সিলেটের এই সাইডে ভারতের কোন রাজ্য? সিলেটের এই পাশে ভারতের কোন রাজ্য? সবাই একটু ঠান্ডা মাথায় ভাই, আমাকে একটু মিলাইতে দাও। সিলেটের এই পাশে ভারতের কোন রাজ্য? আসাম রাজ্য। আসাম, আসাম, আসাম বা আসাম। হ্যাঁ, আচ্ছা। আসামের পরে ঠিক ভারতের এই আসাম যেখানে শেষ, এরপর একটা রাজ্য আছে মণিপুর রাজ্য, মণিপুর। তাহলে আসামের পরে ভারতের কোন রাজ্য বলতো? আসাম শেষ হলে আমাদের সাথে আসাম আছে, তারপরে ভারতের কোন রাজ্য? মণিপুর রাজ্য। মণিপুর কি আমাদের সাথে সীমানা আছে? মণিপুর রাজ্যের কি আমাদের সাথে সীমানা রয়েছে? না, মণিপুর আমাদের সাথে কোনো সীমানা কিন্তু নাই। আমাদের সাথে সীমানা আছে আসাম রাজ্যের, আর আসামের পরে কিন্তু মণিপুর। রেডি? রেডি? এবার পড়াবো, এটাই লাস্ট কিন্তু, মানে এই লিঙ্কটাই লাস্ট। শুরু করব? ওকে, ঠিক আছে, শুরু করে দিলাম। হ্যাঁ, এই মণিপুর থেকে, এই মণিপুরের পাহাড় থেকে, এখানে পাহাড় আছে, মণিপুরের পাহাড় বলে যাকে, মণিপুরের পাহাড় থেকে, এই মণিপুরের পাহাড় থেকে একটা নদী আসবে, মণিপুরের পাহাড় থেকে একটা নদী আসবে, তাহলে মণিপুরের পাহাড় থেকে নদী আসবে, এই নদীর নাম হলো বরাক নদী। ভারতীয় নাম কি? বরাক। তারপর তো মণিপুরের পাহাড় থেকে একটা নদী এসেছে, নদীর নাম কি বলতো ভাই? মণিপুরের পাহাড় থেকে একটা নদী এসেছে, নদীর নাম কি? মণিপুরের পাহাড় থেকে একটা নদী এসেছে, নদীর নাম কি বলতো ভাই? বরাক নদী। কি নদী? বরাক। তাহলে ভারতের মণিপুর পাহাড় থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে, নাম কি? বরাক নদী। কি? বরাক। ওকে, ঠিক আছে। এই বরাক নদী বাংলাদেশে ঢুকেছে, বাংলাদেশের কোন জেলাতে প্রবেশ করেছে বলতো? বরাক নদী বাংলাদেশের ঠিক এইভাবে যেভাবে গঙ্গা ঢুকছিল সেইভাবে এটা মনে করো, এই গঙ্গা যেরকম পড়লাম এটা সেরকমই মনে করো। তাহলে বরাক নদী কোন জেলাতে ঢুকেছে? কোন জেলা? সিলেট জেলাতে ঢুকেছে। এই বরাক, বরাক বাংলাদেশে ঢুকে নাম হয়েছে কি? সুরমা, সুরমা নদী। তবে তো বরাক বাংলাদেশে ঢুকে কি নাম হয়েছে বলো ভাইরা? বরাক বাংলাদেশে ঢুকে কি নাম হয়েছে? সুরমা। তাহলে বরাক বাংলাদেশে ঢুকে কি নাম হয়েছে? সুরমা। তাহলে বলো তো সিলেটে কোন নদী আছে? বলো, সিলেটে কোন নদী প্রবেশ করলো? সিলেটে যে নদীটা প্রবেশ করলো তার নাম কিন্তু, আমাদের নাম আমরা বলি সুরমা, আর ভারত ওটাকে কি বলে? আমরা বলি সুরমা, ভারত বলে ওটাকে বরাক। ভারত বলে বরাক, আমরা বলি কি? সুরমা। এই সুরমা নদী আবার এখান থেকে, এই সুরমা আবার, সুরমা নদী সিলেটের, সিলেটের অমল শীত নামক, সিলেটের অমল শীত নামক জায়গা থেকে, জায়গায় দুই ভাগে ভাগ। তাহলে বলো তো সুরমা কয় ভাগে ভাগ হয়ে যাবে? বলো সবাই বলো, সুরমা নদী কয় ভাগে ভাগ হয়ে যাবে? সুরমা নদী কয় ভাগে ভাগ হবে?
সবাই দেখো সুরমা কয় ভাগে ভাগ হবে এটুক বুঝলে কিন্তু পুরা পড়া শেষ, এটুক কিন্তু বুঝতেই হবে। অনেক কষ্ট করছে, এটুক বুঝলে পড়া শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সুরমা কয় ভাগে ভাগ হয়ে যাচ্ছে, মানে ভারতীয় বরাক বাংলাদেশের সিলেটে ঢুকে নাম হচ্ছে সুরমা। সুরমা আবার সিলেটের অমলশিদে দুই ভাগে ভাগ হয়েছে। কয় ভাগে ভাগ? দুই ভাগে ভাগ। এই যে এইভাবে দুই ভাগে ভাগ হয়ে যাবে, এই যে দুইটা ভাগ, একটা ভাগ এইভাবে আর একটা ভাগ এইভাবে, দুইটা ভাগ হয়ে গেল সুরমা নদী। কয়টা ভাগ? দুইটা ভাগ। এই যে দুইটা ভাগ হয়ে গেল, দুইটা ভাগ হয়ে গেল ভাইয়েরা। দুইটা ভাগের একটার নাম সুরমা, একটার নাম কুশিয়ারা। তাহলে সুরমা নদী ভাগ হয়ে কয় ভাগ হয়েছে? সুরমা। তাহলে একটার নাম কি, উপরে কি সুরমা আর নিচেরটার নাম কি? কুশিয়ারা। এসতে সুরমা বোঝাইছে আর কেতে কুশিয়ারা বোঝাইছে। তাহলে বলো তো সুরমা নাম, আচ্ছা সুরমা নদী দুই ভাগ হয়ে কি কি নাম হয়েছে? সুরমা নদী দুই ভাগ হয়ে কি কি নাম হয়েছে? সুরমা নদী দুই ভাগ হয়ে কি কি নাম হয়েছে? সুরমা দুই ভাগ হয়েছে, একটা সুরমা একটা কি? কুশিয়ারা। সুরমা আর কি ভাইয়ার? সবাই উত্তর করো, সবাই উত্তর করো। সুরমা আর কি? কুশিয়ারা। সুরমা আর কি হয়েছে? কুশিয়ারা হয়েছে। সুরমা আর কি? কুশিয়ারা। তাহলে এই সুরমার কুশিয়ারা ভাগ হয়েছে কোথায় থেকে? অমলশীত থেকে। অমলশীত থেকে কিন্তু ভাগ এই সুরমা নদী, এই সুরমাটা ভাগ হয়ে একটা হচ্ছে সুরমা, একটা কুশিয়ারা। এই যে একটা এস একটা কে, সুরমা কুশিয়ারা, তারা দুইজন কি আবার মিলিত হয় নাই? সুরমা কুশিয়ারা আবার মিলিত হলো না? দেখো হবিগঞ্জের, হবি এটুক ভালো করে বুঝতে সব শেষ। হবিগঞ্জের, হবিগঞ্জ এভাবে লেখো, হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জে হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জে হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জে সুরমা ও কুশিয়ারা মিলিত হয়েছে। তারপর তো সুরমা কুশিয়ারা কোথায় মিলিত হয়েছে? সুরমা আর কুশিয়ারা আবার মিলিত হয়ে গেল, মানে ওরা ভাগ হয়েছে অমলশীদে। সুরমা নদী ভাগ হয়েছে অমলশীদ থেকে। ওই সুরমা নদী ভাগ হয়েছে, দুই ভাগ হয়েছে, সুরমা কুশিয়ারা হয়েছে। সুরমা কুশিয়ারা আবার মিলিত হয়ে গেল। তাহলে সুরমা কুশিয়ারা ভাগ হয়েছে কোন জেলায় বলো তো? মিলিত হয়েছে কোন জেলায়? সরি, সুরমা কুশিয়ারা মিলিত হয়েছে কোথায়? হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জে। তাহলে আজমিরিগঞ্জে কোন কোন নদীর মিলনস্থল বলো? আজমিরিগঞ্জে কোন কোন নদীর মিলনস্থল? আজমিরিগঞ্জে কোন কোন নদীর মিলনস্থল? সুরমার কুশিয়ারার মিলনস্থল। তাহলে এবার তোমরা আবার আমাকে বলবা, আবার বলবা, কারণ এটুকু লাস্ট। ভারতের মণিপুর রাজ্য থেকে উৎপত্তি কোন নদী? সবাই, ভারতের মণিপুর রাজ্য থেকে উৎপত্তি কোন নদী? কোন নদী? সবাই সবাই, কোন নদী? বরাক। বরাক বাংলাদেশের সিলেটে ঢুকে নাম হয়ে গেল কি? বরাক বাংলাদেশের সিলেটে ঢুইকা নাম হয়েছে কি? সুরমা। নাম হয়েছে সুরমা। সুরমা, সুরমা আবার সিলেটের অমলশীদ থেকে, সিলেটের কোথায় থেকে? এই জায়গার নাম কি? অমলশীদ। অমলশীদ থেকে সুরমা নদী, একটা নদী ভেঙে কয়, মানে একটা নদী কয় ভাগ হলো? একটা নদী কয় ভাগ হলো? দুই ভাগ। তাহলে সুরমা নদী হয়ে গেল দুই ভাগ। একটার নাম হলো, তাহলে অমলশীদ থেকে সুরমা দুই ভাগ হয়ে গেলে একটা নাম হলো সুরমা, একটা কি? কুশিয়ারা। এই সুরমা, একটা উপরেরটা সুরমা, নিচেরটা কুশিয়ারা। এই সুরমা কুশিয়ারা আবার গিয়ে এক হয়েছে। কোথায় এক হয়েছে? হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জে এক হয়েছে। তাহলে সুরমা কুশিয়ারা মিলিত হয়ে কয় নদী হবে? সুরমা কুশিয়ারা মিলিত হয়ে কয় নদী হবে? সবাই সবাই, সুরমা কুশিয়ারা মিলিত হয়ে কয় নদী হবে? কয় নদী? সবাই সবাই, এক নদী হবে। কয়টা হবে? একটা। এই জায়গা সুরমা কুশিয়ারা মিলিত হয়ে যে নদীর নাম হয়েছে তার নাম কালনী নদী হয়েছে। সুরমাও হয় নাই, কুশিয়ারাও হয় নাই, এইটাকে আমরা বলি কালনী নদী। কি নদী বলে তো? কালনী নদী। কালনী মানে দুইটা মিলিত হয়ে একটা কালা বাচ্চা দেশে, দুইজন মিলিত হয়ে একটা কালো বাচ্চা উৎপাদন করছে, তার নাম কি? কালনী নদী। তাহলে বলো সুরমা কুশিয়ারা মিলিত হয়ে নাম হয়েছে কি? কালনী নদী, কালনী। তাহলে সুরমা কুশিয়ারা মিলিত হয়ে নাম হয়েছে কি? একটা নদীর নাম, তার নাম কি? কালনী নদী হয়েছে, কালনী নদী। এই যে আমরা এই নদীর নাম দিব কি? কালনী। তাহলে সুরমা কুশিয়ারা মিলিত হলো, মিলিত হওয়ার পরে দুই নদী মিলে এক নদী হলো।
এই নদীর নাম হলো কি কালনী। তাহলে এটা কি বলবো? কালনী নদী, কালনী বা কালনী নদী, কালনী নদী। হ্যাঁ, তাহলে সুরমা কুশিয়ারা মিলিত নাম হয়েছে কি? কালনী। কি যে বলে, আচ্ছা সুরমা কুশিয়ারা মিলিত নাম হয়েছে কি? কালনী। ওকে ঠিক আছে, ওকে ওকে, লক্ষ্য করো, সবাই লক্ষ্য করো, সুরমা কুশিয়ারা মিলিত কি হয়েছে? কালনী। হুম। বাউল আব্দুল করিমের নাম শুনছো? বাউল আব্দুল করিম, শাহ আব্দুল করিমের নাম শুনেছো? শাহ আব্দুল করিমের নাম শুনেছো? ওকে, শাহ আব্দুল করিম হচ্ছে গান গেয়েছে না, কেন প্রীতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি, গাড়ি চলে না চলে না রে। এই গানগুলো কিন্তু পরীক্ষা আসে, যে গানটা কে গিয়েছে। গাড়ি চলে না রে একটা গান, আর কেন প্রীতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি, আবার কোন মিস্ত্রি নাও বানাইছে কেমন দেখা যায়, এই গানগুলো কিন্তু বাউল আব্দুল করিমের গান। ঠিক আছে, এই বাউল আব্দুল করিম কিন্তু এই কালনী নদীর তীরে বসে বসে গান গাইতো। এই সেই কালনী নদী, সুরমা কুশিয়ারা মিলিত হয়ে যে কালনী হয়েছে, এই কালনী নদীতে কিন্তু, এই কালনী নদীর তীরে বসেই কিন্তু বাউল আব্দুল করিম গান গাইতো। ঠিক আছে, হ্যাঁ, কি কেন প্রীতি বাইরে রে বন্ধু ছেড়ে যাইবা যদি, আহা কি গান না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কালনী নদী ভাইরা হলো, কালনী গিয়ে ভৈরবে গিয়ে বৃহৎ রূপ ধারণ করে নাম হলো মেঘনা। ভৈরবে গিয়ে বৃহৎ রূপ ধারণ করে নাম হলো কি? মেঘনা। তাহলে কালনী গিয়ে পরে নাম হয়েছে কি বলতো? মেঘনা। তাহলে কালনী ভৈরবে গিয়ে নাম হয়েছে কি বলতো ভাইরা? কালনী ভৈরবে গিয়ে নাম হয়েছে কি? কালনী ভৈরবে গিয়ে নাম হয়েছে কি? সবাই বলো। কালনী নদী ভৈরবে গিয়ে নাম হয়েছে কি? সবাই সবাই বলো। কালনী নদী ভৈরবে গিয়ে নাম হয়েছে কি? কালনী গিয়ে ভৈরবে নাম হয়েছে কি? মেঘনা। কালনী নদী ভৈরবে গিয়ে নাম হয়েছে মেঘনা। তাহলে ভৈরবে ছিল কে বলতো? এই ভৈরবে ছিল কে? ভৈরবে আমরা কোন নদীকে আগে রাখছিলাম বলতো? ভৈরবে আগে কে ছিল? ভৈরবে আমরা ওই দিক থেকে কোন নদী আনছিলাম বলো? ভৈরবে এই উপর থেকে কোন নদী আনছিলাম? একটা শাখা আনছিলাম, কোনটা বলতো? পুরাতন ব্রহ্মপুত্র না, পুরাতন ব্রহ্মপুত্র ভৈরবে ছিল। ভৈরবে কোনটা ছিল? পুরাতন ব্রহ্মপুত্র ছিল না, এই যে পুরাতন ব্রহ্মপুত্র। তাহলে ভৈরবে ভাইয়েরা, ভৈরবে কি হয়েছে আমরা একটু টান দিতে পারি এখানে, এটা ভৈরব, ভৈরবে লিখতে পারি, ভৈরবে পুরাতন ব্রহ্মপুত্র প্লাস মেঘনা। তাহলে ভৈরবে পুরাতন ব্রহ্মপুত্র প্লাস কি বলেছি? মেঘনা। তাহলে ভৈরবে এই পুরাতন ব্রহ্মপুত্রের সাথে এসে মিলিত হলো কে? মেঘনা মিলিত হলো, মেঘনা। তাহলে ভৈরবে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে কে মিলিত হলো? মেঘনা। তাহলে বলো তো পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? সবার কাছে প্রশ্ন, পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? সবাই বলো। পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা কোথায় মিলিত হয়েছে? সবাই বলো, সবাই সবাই। ভৈরবে মিলিত হয়েছে। কোথায়? ভৈরবে মিলিত হয়েছে। কোথায়? সবাই উত্তর করো, ভৈরবে। তাহলে দুই নদী মিলে কয় নদী হবে? এই ভৈরব থেকে দুই নদী মিলে কয় নদী হবে? পুরাতন ব্রহ্মপুত্র আর মেঘনা মিলে হবে কয় নদী? এক নদী। এই যে বড় রূপ ধারণ করলো মেঘনা, এই যে মেঘনা আসলো, এটার নাম কি? মেঘনা। তাহলে পুরাতন ব্রহ্মপুত্র আর মেঘনা মিলিত, এই পুরাতন ব্রহ্মপুত্র আর মেঘনা মিলিত নাম হলো মেঘনা। মেঘনা আসলো কোথায়? মেঘনা আসলো কোথায়? মেঘনা আসছে কোথায়? সবাই সবাই, মেঘনা এসেছে কোথায়? মেঘনা প্রবাহিত হয়ে আসছে কোথায়? চাঁদপুরে। কোথায় এসেছে বলো তো? চাঁদপুর। মেঘনা আসলো কোথায়? চাঁদপুরে। তাহলে চাঁদপুরে কোন নদী ছিল? চাঁদপুরে কোনটা ছিল যেন? চাঁদপুরে যেন কোনটা ছিল? পদ্মা ছিল। কোনটা? পদ্মা। তাহলে পদ্মা আর মেঘনা কোথায় মিলিত হলো? সবাই বলো। পদ্মা মেঘনা কোথায় মিলিত হয়েছে? তাহলে এই যে চাঁদপুরে, চাঁদপুরে পদ্মা প্লাস মেঘনা। তাহলে চাঁদপুরে কি বলেছি? পদ্মা প্লাস। তাহলে পদ্মা মেঘনা কোথায় মিলিত হয়েছে বলো? পদ্মা মেঘনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা মেঘনা মিলিত হয়েছে কোথায়? চাঁদপুরে। কোথায়? চাঁদপুরে। তাহলে পদ্মা মেঘনা মিলিত হয়ে দুই নদী মিলে কয় নদী হবে? এই পদ্মা আর মেঘনা মিলিত হয়ে কয় নদী হবে বলো তো? একটা হবে। এই পদ্মা আর মেঘনা মিলিত হয়ে এক নদী হয়ে বঙ্গোপসাগরে পড়ে গেল, বঙ্গোপসাগরে, যার নাম কি? মেঘনা। তাহলে পদ্মা মেঘনা একত্রিত হয়েছে, মেঘনা পদ্মা মেঘনা, পদ্মা আর মেঘনা একত্রিত হয়েছে, নাম হয়েছে মেঘনা। মেঘনা গেল কোথায়? বঙ্গোপসাগরে। তাহলে বলতো কোন নদী বঙ্গোপসাগরে পতিত হলো? কোন নদী বঙ্গোপসাগরে পতিত হলো বলো?
কোন নদী বঙ্গোপসাগরে পতিত হলো? মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হলো। তাহলে বলো তো পদ্মার শেষ কোথায়? সবাই বলো পদ্মার শেষ কোথায়? সবাই পদ্মার শেষ কোথায়? পদ্মার শেষ কিন্তু চাঁদপুরের মেঘনায়। পদ্মার শেষ চাঁদপুরের মেঘনা। পদ্মা গিয়ে যে এখান থেকে পদ্মা গঙ্গা উৎপত্তি হয়ে পদ্মা চাপাই দিয়ে ঢুকে চাঁদপুরে গিয়ে মেঘনাতে পড়েছে। মেঘনা নদী আবার পদ্মাকে এখানে পদ্মার সাথে মিলিত হয়ে চাঁদপুরে মিলিত হয়ে চলে গেল কোথায়? বঙ্গোপসাগরে। ঠিক আছে, লক্ষ্য করো। এইটুকু আবার বলবা তোমরা, এইটুকু বলবা, এইটুকু এটুকু বলবা। আবার ভারতীয় নদী তোমরা বলবা, ভারতীয় নদী দ্রুত, এটুকু শেষ। ভারতীয় নদী সবাই সবাই একবার বলো, ভারতীয় নদী বরাক। সবাই বলো, সবাই বরাক। বাংলাদেশে ঢুকে নাম হয়েছে কি? 30 সেকেন্ড। বাংলাদেশে ঢুকে নাম হয়েছে কি? বরাকের বাংলাদেশে ঢুকে নাম হয়েছে কি? সুরমা। সুরমা নদী সিলেটের অমরশিদে কয় ভাগে ভাগ? সুরমা নদী সিলেটের অমরশিদে কয় ভাগে ভাগ? 2 ভাগে ভাগ। 2 ভাগে ভাগ। কি কি? সুরমা আর কি? কুশিয়ারা। সুরমা আর কি? কুশিয়ারা। যে সুরমা উপরটা সুরমা, নিচেটা কুশিয়ারা। এই সুরমা কুশিয়ারা মিলিত হয়েছে হবিগঞ্জের কোথায়? সুরমা কুশিয়ারা মিলিত হয়েছে হবিগঞ্জের কোথায়? হবিগঞ্জের কোথায় বলো তো? হবিগঞ্জের আজমিরিগঞ্জে। আজমিরিগঞ্জে সুরমা কুশিয়ারা মিলিত হয়ে, সুরমার কুশিয়ারা মিলিত হয়ে নাম হয়েছে কি? সবাই বলো, সুরমা কুশিয়ারা মিলিত হয়ে নাম হয়েছে কি? সবাই সবাই সুরমা কুশিয়ারা মিলিত হয়ে নাম হয়েছে কি? কালনি। কালনি আবার এই যে মাঝখানে একটু কালনি নদী, এই কালনি নদী ভৈরবে গিয়ে নাম হয়েছে কি? বলো, কালনি নদী ভৈরবে গিয়ে নাম হয়েছে কি? ভৈরবে। কালনি গিয়ে ভৈরবে নাম হয়েছে কি? কালনি। ভৈরবে গিয়ে নাম হয়েছে কি? মেঘনা। তাহলে মেঘনা, ভৈরবে মেঘনা কার সাথে মিলিত হলো? ভৈরবে মেঘনা কার সাথে মিলিত হলো? ভৈরবে মেঘনা যে কার সাথে মিলিত হয়েছে? এখানে কার সাথে মিলিত হয়েছে? পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। এখানে পুরাতন ব্রহ্মপুত্র তো কার সাথে মিলিত হয়েছে? পুরাতন পদ্মা। কেন ফারজান আক্তার? পদ্মা কেন? পদ্মা তো এই সাইডে। এই যে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হলো। আগের টুক কি ভুলে গেছো? পুরাতন ব্রহ্মপুত্রের সাথে। পুরাতন ব্রহ্মপুত্র আর মেঘনা মিলিত হয়েছে কোথায়? ভৈরবে। পুরাতন ব্রহ্মপুত্র আর মেঘনা মিলিত হয়ে নাম হয়েছে কি? পুরাতন ব্রহ্মপুত্র মেঘনা মিলিত হয়ে নাম হয়েছে কি বলো তো? নাম হয়েছে কি বলো? নাম হয়েছে কি বলতো? মেঘনা। তাহলে এই মেঘনা নদী নাম ধারণ করে আসলো চাঁদপুরে। চাঁদপুরে মেঘনা এসে কার সাথে মিলিত হলো? এই যে চাঁদপুরে, এই যে এখান থেকে মেঘনা আসলো, মেঘনা এসে চাঁদপুরে পদ্মার সাথে মিলিত হলো। তাহলে মেঘনা চাঁদপুরে পদ্মার সাথে মিলিত হয়েছে। এই যে পদ্মা প্লাস মেঘনা কোথায়? চাঁদপুরে। তাহলে পদ্মা নদী আর মেঘনা নদী মিলিত হয়ে নাম হয়েছে কি? মেঘনা। তাহলে পদ্মা মেঘনা মিলিত হয়ে নাম হয়েছে কি বলতো? মেঘনা। মেঘনা নদী কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পদ্মা কিন্তু এখানেই শেষ। প্রধান প্রধান নদীগুলো কিন্তু শেষ হয়ে গেল। মাথা ব্যথা হয়ে গেছে তোমাদের না? সবচেয়ে মজার বিষয় কি জানো? সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা পড়ালেখা করে না, যারা মাথা হ্যাং হয়ে গেছে তাদের, মানে যাদের পড়ালেখা করে খুব অভ্যাস নাই বা চাপ নিয়ে অভ্যাস নাই, ওদের মাথা খালি ওই যে ভূমিকম্প 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 ভূমিকম্প। আর ওদের মাথা করছে নদী নদী, ওরে নদী। ওদের মাথা শুধু নদী নদী বলতেছে, আর ওদের কিছুই নেই। ঠিক আছে, লক্ষ্য করো। অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব একটা বোঝার একটা বিষয়। যারা বোঝে ভালো তাদের খুব ভালো লেগেছে, আর যাদের মাথাটা জ্যাম মানে জং পড়ে গেছে মরিচার মতো, তাদের খালি ওই যে বললাম নদী নদী, ওরে নদী, এই নদীর মতো তাদের মাথা শুধু ঘুরছে আর কি। ঠিক আছে। আর সারা রাত তোরা স্বপ্ন দেখবে। আর যারা ছেলেগুলোর স্বপ্ন দেখবে নদী নদী, আর মেয়েগুলোর স্বপ্ন দেখবে নদ নদ, সাইনবোর্ড পড়েছে নদ। ঠিক আছে। আর ছেলেগুলো সব নদী নদী, সারা রাত তার স্বপ্ন দেখবে এই নদী আর নদ নিয়ে। ঠিক আছে। তাই ভাইয়েরা লক্ষ্য করো, এইটা হলো তোমাদের দেখা যাচ্ছে যে একটা পুরো একটা ব্রিফিং ছিল। আমি সুন্দর করে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি বুঝিয়ে দিলাম। তোমরা অবশ্যই বিষয়টা এক কাজ করবা, সবাই একে গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, ভালো করে একে গ্রুপে কিন্তু পোস্ট করবা। সবাই কি পড়াটা বুঝতে পেরেছো? সবাই আঁকবা, পেন্সিল দিয়ে আঁকবা। নদ আর নদীর ডিফারেন্স ওইরকম নাই, এটা আমাদের বানানো ডিফারেন্স। ঠিক আছে, অনেকে ডিফারেন্স দেয়, কোনো ডিফারেন্স নাই। আমি যদি এটা বলতে চাই আধা ঘন্টা সময় লাগবে। তোমার ডিফারেন্স দরকার নাই, যখন বিসিএস এ পড়ে তখন ডিফারেন্সটা পড়ে। ঠিক আছে, তখন ডিফারেন্স নাই, এটা আমাদের বানানো। আচ্ছা, এটা কি মুছে দিব? সব ক্লিয়ার? মুছে দিব ভাইরা? মুছবো? আচ্ছা, আজকে গ্রুপে পোস্ট করতে দিব। আর তোমাদের একটা বিষয় বলেছি, গ্রুপে আজকের মধ্যে তোমাদের দায়িত্ব, তোমাদের গ্রুপ আজকের মধ্যে গ্রুপে কত কত কয় হাজার মেম্বার পাবো বলো? মানে গ্রুপটা আমার, আমি তো হুটে চাকরি হয়ে গেলে চলে যাবো, কিন্তু তোমাদের সুবিধার্থে এবার গ্রুপে কয় হাজার মেম্বার বানাবো আজকে বলো সবাই মিলে? তোমাদের গ্রুপ, আমি লাইভে আসবো, কিন্তু একটু মেম্বার হলে আমার একটু উৎফুল্লটা ভালো হয়।
আজকের মধ্যে গ্রুপে কিন্তু তোমাদের সবার কাছে বললাম, তোমাদের গ্রুপ, তোমরা আমার প্রতি ভালোবাসা রেখে তোমাদের জন্য মানে যাতে আমি উৎফুল্ল হয়ে ওই গ্রুপে আরো বেশি ক্লাস নিতে পারি, কারণ অল্প মেম্বার ক্লাস নিতে কেমন যেন অড লাগে। তো তোমরা তোমাদের গ্রুপে আজকে সর্বোচ্চ এই ক্লাসের পরে সর্বোচ্চ যেন ইনভাইট করতে পারো, সবাই যাতে অ্যাড হয়ে যায়, তোমরা চেষ্টা করো যাতে গ্রুপে সর্বোচ্চ মেম্বার হয়, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে অবশ্যই কিন্তু তোমরা এটা পালন করো, তাহলে আমি ক্লাস আসতে পারবো, ঠিক আছে? লাইভে আসতে পারবো, আমি ঘোষণা দিব যে আমি কখন লাইভে আসবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে আমি আজকে ক্লাসটা এই যে টপিকগুলো আছে বাকিগুলো ওগুলো তোমরা পড়তে পারবা। বাকি আছে কি কি একটু দেখি, যেগুলো পড়ার বিষয়। অ্যাকচুয়ালি লেকচারে সব পড়ানোর বিষয় থাকে না, পরিবহন যোগাযোগ একটু তোমরা পড়বা, অর্থনীতিটা পড়বা, দীর্ঘতম ক্ষুদ্রতম এগুলো তো পড়ানোর বিষয় না, এগুলো তো পড়ার বিষয়। বাংলাদেশের জনসংখ্যা, এই যে রিপোর্ট দিবে আদমশুমারি রিপোর্ট দিবে, দেয় না, ওটা পড়তে হবে। আর কোনো প্রশ্ন নাই কিন্তু, নদী ছিল, নদ নদী ছিল, আমি বুঝিয়ে দিয়েছি। যোগাযোগ ব্যবস্থা পড়বা, আর হচ্ছে তোমার ব্যাংকটা পড়বা, আর দীর্ঘতম ক্ষুদ্রতম এগুলো তো পড়ানোর বিষয় না, পড়ার বিষয়। যদি কখনো লেকচারে কোনো সমস্যা অবশ্যই তোমরা আমাকে বলবা তোমরা, আমি তোমাদের বুঝিয়ে দিব। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, কারণ আর বেশি পারলে তোমরা পাগল হয়ে যাবা। সবাই ভালো থেকো। আবার বলছি, গ্রুপে যেন সর্বোচ্চ মেম্বার আমি দেখি, তোমরা এটা পালন করো, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ ভাই। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলো। হ্যাঁ, ঠিক আছে। হুম, হ্যাঁ হ্যাঁ, ওটা নিক, সমস্যা নেই। তোমরা স্ক্রিনশট নিয়েছো সবাই? ঠিক আছে, ওকে, করে দেন। ওকে ওকে ওকে। বাবারে বাবারে বাবা।